সো বল তাহলে সলিউশন হচ্ছে আমাদের একটা হোমোজিনিয়াস মিক্সচার। সলিউশনকে আমরা কি বলতে পারি? দিস ইজ অ্যান হোমোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস কথার মানে কি? ইউনিফর্ম কম্পোজিশন, রাইট? হোমোজিনিয়াস মানে হচ্ছে এখানে কম্পোজিশনটা কেমন? ইউনিফর্ম কম্পোজিশন আছে, সলিউট আর সলভেন্ট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে থ্রু আউট দ্য সলিউশন। সো এটাকেই বলা হয়, এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটাকেই বলা হয় ইউনিফর্ম কম্পোজিশন। তো সলিউট এবং সলভেন্টের মধ্যে একটা ইউনিফর্ম কম্পোজিশন আছে, তখনই আমরা বলছি সলিউট আর সলভেন্টের মধ্যে একটা ইউনিফর্ম কম্পোজিশন আছে, তখনই আমরা বলছি কি? যে সেটা সলিউশন। সলিউট হচ্ছে যে লেস অ্যামাউন্ট আছে তাকে আমরা বলছি সলিউট, যে মোর অ্যামাউন্ট আছে তাকে আমরা বলছি সলভেন্ট। এটা ছাড়া আর কোনো ক্রাইটেরিয়া সলিউট আর সলভেন্টের? ধর চিনির জল, এটা কিরকম হলো? গুলে যাওয়া মানেটা কি সেটা তো বলতে হবে তাহলে। আর কোনো ক্রাইটেরিয়া স্পেসিফিক্যালি? ওকে, সলিউশন সলভেন্ট তাকে হবে, এটাতে একটা ক্রাইটেরিয়া মোর অ্যামাউন্টে আসে। দ্বিতীয় হচ্ছে সেকেন্ড যে ক্রাইটেরিয়া তাকেই সলভেন্ট বলবো, যার ফিজিক্যাল স্টেটের সঙ্গে সলিউশনের ফাইনাল ফিজিক্যাল স্টেট ম্যাচ করবে, অর্থাৎ সিমিলার ফিজিক্যাল স্টেট উইথ দ্য সলিউশন। সিমিলার ফিজিক্যাল স্টেট উইথ সলিউশন, এইটাও যেখানে থাকবে সেটাকে আমরা সলভেন্ট বলবো। ফর এক্সাম্পল দুটো এক্সাম্পল দেখে নি সলিউট এবং সলভেন্টের মধ্যে যা কিছু সিনারিও থাকছে তার রেসপেক্টে। ধর প্রথম এক্সাম্পল নিচ্ছি, 1 গ্রাম সুগার নেওয়া হয়েছে ইন 100 গ্রাম ওয়াটার। তাহলে মোর কে? 1 গ্রাম সুগার ইন 100 গ্রাম ওয়াটার দিয়ে সুগার সলিউশন তৈরি করা হয়েছে, তাহলে মোর কে সেখানে? ওয়াটার ইজ মোর, তাহলে মোর ক্রাইটেরিয়া যেখানে স্যাটিসফাই হচ্ছে সেটা সলভেন্ট, এন্ড 1 গ্রাম সুগার দ্যাট ইজ দ্য লেস অ্যামাউন্ট, দ্যাট ইজ সলিউট। ক্লিয়ার? আচ্ছা, এখানে সেকেন্ড ক্রাইটেরিয়াটাও কি ফুলফিল হয়েছে? যে সুগার সলিউশন তৈরি হয়েছে, এই সুগার সলিউশনটা কোন স্টেটে আছে? লিকুইড স্টেটে আছে। আচ্ছা, লিকুইড স্টেটে কোন কম্পোনেন্টটা আছে, সুগার না ওয়াটার? তাহলে লিকুইড স্টেট যেটা কিনা ফাইনাল সলিউশন, ফাইনাল স্টেট, তার সঙ্গে ম্যাচ করছে কে? সেই হচ্ছে সলভেন্ট। ফাইনালটার সঙ্গে ম্যাচ করেছে কে? ফাইনালটা কি লিকুইড স্টেটে আছে, সলিউশনটা কি স্টেটে আছে? লিকুইডে। তার সঙ্গে ম্যাচ করেছে কে? তার সঙ্গে ম্যাচ করেছে হচ্ছে সলভেন্টটা, তাহলে সেটাও হচ্ছে লিকুইড স্টেটে যেহেতু আছে ওটা সলভেন্ট। আচ্ছা, তাহলে বলতো উল্টো করে, ধর 100 গ্রাম সলভেন্ট নিয়েছি, জল নিয়েছি, আর তার মধ্যে 100 গ্রামই আমি সুগার অ্যাড করেছি। ইন দ্যাট কেস কে সলভেন্ট হবে, কে সলিউট হবে? ফাইনাল জিনিসটা সলিউশনটা লিকুইড স্টেটে আছে, তার সঙ্গে ম্যাচ করে গেছে, কার সঙ্গে ম্যাচ করে গেছে? হচ্ছে ওয়াটারটার সঙ্গে। যদিও বা 100 গ্রাম সুগার দিলে সবটা ডিজলভ হবে না, ম্যাক্সিমাম 36 গ্রাম মতনই ডিজলভ হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম একটা সার্টেন অ্যামাউন্টে ডিজলভ হবে, 100 গ্রাম ডিজলভ হবে না। স্টিল ম্যাচ করে যাচ্ছে যেখানে, সেটাই হচ্ছে আমাদের সলভেন্ট থাকছে। ক্লিয়ার হয়েছে? তাহলে সলিউট। আচ্ছা, এবার বলতো 95% অ্যালকোহল সলিউশন, 95% অ্যালকোহল সলিউশন, যেখানে 95% অ্যালকোহল আছে আর 5% আছে ওয়াটার। এই সিচুয়েশনটাতে কে সলিউট, কে সলভেন্ট? 95% সলিউট হচ্ছে ওয়াটার, কারণ ওয়াটার এখন লেস অ্যামাউন্টে আছে, আর সলভেন্ট হচ্ছে অ্যালকোহল, কারণ অ্যালকোহল এখন মোর অ্যামাউন্টে আছে। কিছু বলবে? ওকে, তাহলে এই অবধি ক্লিয়ার হয়েছে। এবার বলো তাহলে 95% অ্যালকোহল সলিউশন যখন আছে, 95% অ্যালকোহল সলিউশনে অ্যালকোহল কত পার্সেন্টেজ আছে? 95%। ওয়াটার কত পার্সেন্ট আছে? 5%। তাহলে সলিউট কে? ওয়াটার। সলভেন্ট কে? অ্যালকোহল। এবার বলো 5% অ্যালকোহল সলিউশন, 5% অ্যালকোহল সলিউশনে 5% কে আছে? আর ওয়াটার কত পার্সেন্ট আছে? 95। তাহলে এখন সলিউট কে? অ্যালকোহল। কিন্তু সলভেন্ট কে? তাহলে একই অ্যালকোহল সলিউশন, কিন্তু পার্সেন্টেজ যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই সলিউট সলভেন্টের ডেফিনেশন ওয়াইজ কে সলিউট কে সলভেন্ট কে কার মধ্যে ডিজলভ হচ্ছে এই ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন সলভেন্ট মোর আছে, অ্যালকোহল মোর আছে, তখন বলা হচ্ছে ওয়াটার তার মধ্যে ডিজলভ আছে। যখন ওয়াটার মোর আছে তখন বলা হচ্ছে অ্যালকোহল তার মধ্যে ডিজলভ আছে। সো এটা মোর অর লেস এর কনসেপ্ট থেকে পাচ্ছি, কিন্তু সেটা ছাড়া সেকেন্ড যে কনসেপ্টটা থাকছে, যার সঙ্গে ফিজিক্যাল প্রপার্টি, ফাইনাল ফিজিক্যাল প্রপার্টিটা যার সঙ্গে যে কম্পোনেন্টের সঙ্গে ম্যাচ করে গেছে তাকে আমরা বলছি একটা সলভেন্ট। তাহলে বলো এয়ার, এয়ার এর মধ্যে মেন দুটো কম্পোনেন্ট কি? এয়ার কি সলিউশন একটা হোমোজিনিয়াস মিক্সচার? মোটামুটি হোমোজিনিয়াস না অ্যাক্রস দ্য গ্লোব। আমি পলিউশন ব্যাপারটাকে বাদ দিয়ে বলছি, নর্মাল এয়ার বা অ্যাটমসফিয়ার হোমোজিনিয়াস মিক্সচার কনসিডার করা যেতে পারে। এখানে মেন কম্পোনেন্ট দুটো কারা কারা? অক্সিজেন, নাইট্রোজেন। সলিউট কে সলভেন্ট কে?
এয়ারটাই তো নাইট্রোজেন অক্সিজেন নিয়ে তৈরি হয়েছে। সলিউট কে সলভেন্ট কে? নাইট্রোজেন বেশি আছে, তাহলে নাইট্রোজেন কে কম আছে, তাহলে অক্সিজেন। ক্লিয়ার? অর্থাৎ আমাদের এয়ার এর মেন দুটো কম্পোনেন্ট নাইট্রোজেন অক্সিজেন, তার মধ্যে যে তাহলে বেশি আছে সে হচ্ছে সলভেন্ট, যে কম আছে সে হচ্ছে সলিউট। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে মোটামুটি? বেশ, আমরা আমাদের সিলেবাসে যা কিছু আছে সেই সবটাই হচ্ছে বাইনারি সলিউশন। এটা ক্লিয়ার করে দিই। বাইনারি সলিউশন এই কথার মানে কি, যেখানে একটাই সলিউট একটাই সলভেন্ট। কারণ সলিউট ক্যান বি মোর, নুন চিনির জল, নুনও সলিউট চিনিও সলিউট। বাট আমাদের সিলেবাসে যা কিছু নিয়ে আমরা ডিসকাস করবো সেগুলো সবই হচ্ছে বাইনারি সলিউশন। বাইনারি সলিউশন মানে হচ্ছে একটাই সলিউট আছে একটাই সলভেন্ট আছে। এন্ড আমাদের সিলেবাস অনুযায়ী সলভেন্ট আর লিকুইড সলভেন্ট, এবং সেটাকে মোস্টলি অ্যাকোয়াস ধরে চলা হচ্ছে। সো বাইনারি সলিউশন যেখানে কিনা সলভেন্টটা হচ্ছে ওয়াটার হিসেবে ধরে বা লিকুইড সলভেন্ট ধরে চলা হচ্ছে, লিকুইড সলভেন্ট ধরে চলা হচ্ছে। লিকুইড সলভেন্ট যদি ওয়াটার হয় তাকে অ্যাকোয়াস সলিউশন বলছি আমরা। আমাদের সিলেবাসে আমরা যা কিছু ডিসকাশন করব বাইনারি সলিউশন থাকবে, বাইনারি সলিউশনে একটাই সলিউট একটাই সলভেন্ট থাকবে, সলভেন্ট হবে লিকুইড সলভেন্ট, এবং যদি অ্যাকোয়াস মানে ওয়াটার হয় সলভেন্ট তাহলে আমরা তাকে অ্যাকোয়াস সলিউশন ধরে পুরো সিনারিওটাকে ডিসাইড করতে চলেছি। তো এটা যাওয়ার আগে আমরা আগের দিনকে কিছু কনসেন্ট্রেশন ইউনিটস পড়েছিলাম, আজকে আর একবার দেখে নিই কনসেন্ট্রেশন ইউনিটস, যেগুলো কিনা ক্লাস 11 এ মূল কনসেপ্ট চ্যাপ্টারে আমরা পড়েছিলাম। মূল কনসেপ্ট চ্যাপ্টারে কতগুলো কনসেন্ট্রেশন ইউনিটস এর ব্যাপারে পড়েছিলাম, সেইগুলো এখানে অনেকবার করে লাগবে, জাস্ট একবার দেখে নি। আচ্ছা, তার আগে কয়েকটা এক্সাম্পল দেখে নি চল। বলছে সলভেন্ট হচ্ছে গ্যাস, এক্সাম্পল কটা দেখে নে। সলভেন্ট কে? গ্যাস। তার মধ্যে কে কে ডিজলভ থাকতে পারে? গ্যাসের মধ্যে গ্যাস ডিজলভ আছে মানে এয়ার হতে পারে, হ্যাঁ কি না? গ্যাসের মধ্যে গ্যাস ডিজলভ, দ্যাট ক্যান বি এয়ার, রাইট? আচ্ছা, গ্যাসের মধ্যে লিকুইড ডিজলভ আছে, গ্যাসের মধ্যে লিকুইড ডিজলভ আছে, কি এক্সাম্পল হতে পারে বল? গ্যাসের মধ্যে লিকুইড ডিজলভ আছে, আর কিছু? মানে এয়ারের মধ্যে ওয়াটার ভেপার, এটা ছাড়া। ওয়াটার ভেপারটা কি লিকুইড না ওয়াটার ভেপারটা নিজেও গ্যাসই? ভেপার বলছি যখন, ওটা কি লিকুইড না গ্যাস? আমি জানতে চাইছি ওয়াটার ভেপার লিকুইড না গ্যাস? তাহলে ওয়াটার ভেপার যখন বলছি ওটা গ্যাসের স্টেটেই আছে না, তাহলে ওটা গ্যাসের মধ্যে লিকুইডের এক্সাম্পল হলো না, কারণ ওয়াটার ভেপারটা আলটিমেটলি লিকুইড নয়, রাইট? ওটা গ্যাস। ঠিক আছে, যদি এখানে লিখে দেওয়া আছে ওয়াটার ভেপার ইন এয়ার হিউমিডিটি যেটাকে বলছে, ঠিক আছে, কিন্তু ওয়াটার ভেপার জিনিসটা কি অ্যাকচুয়ালি ওটা গ্যাসিয়াস স্টেটে আছে। তো এর এক্সাম্পল বলতে পারি ক্লোরোফর্ম মিক্সড উইথ নাইট্রোজেন গ্যাস বা এনি কাইন্ড অফ এক্সাম্পল, যেখানে কিনা একটা লিকুইড আছে, লিকুইডের মধ্যে কি আছে, সরি একটা গ্যাস আছে, গ্যাসের মধ্যে কি আছে, লিকুইড, গ্যাসের মধ্যে লিকুইড ডিজলভ আছে। ওকে, আচ্ছা পরেরটা বলছে গ্যাসের মধ্যে সলিড ডিজলভ আছে। গ্যাসের মধ্যে সলিড ডিজলভ আছে, কি হতে পারে? স্মোক হতে পারে। যেখানে গ্যাস তার মধ্যে স্মোক পার্টিকেল, ওগুলো তো জেনুইনলি সলিড পার্টিকেল, রাইট? লাইট সলিড পার্টিকেল, সেই কারণে ওরা ঘুরে বেড়াচ্ছে। তাহলে গ্যাসের মধ্যে যখন সলিড ডিজলভ আছে দ্যাট ইজ স্মোক হতে পারে, তার একটা এক্সাম্পল। ওকে, আচ্ছা চলে আসছে এবার লিকুইডের মধ্যে। লিকুইডে গ্যাস ডিজলভ আছে, লিকুইডে গ্যাস, কোল্ড ড্রিঙ্ক, সোডা ওয়াটার, লিকুইডে গ্যাস ডিজলভ আছে ওখানে। লিকুইডে লিকুইড ডিজলভ আছে, অ্যালকোহল ইন ওয়াটার। লিকুইডে সলিড ডিজলভ আছে, সুগার ওয়াটার, সল্ট ওয়াটার। আচ্ছা এবার চলে আসছে সলিড। সলিডের মধ্যে গ্যাস ডিজলভ আছে, এর এক্সাম্পলটা হাইড্রোকার্বন চ্যাপ্টারে ছিল অ্যাকচুয়ালি। সলিডের মধ্যে গ্যাস ডিজলভ আছে, ওখানে হাইড্রোকার্বন চ্যাপ্টারে এরকম কতগুলো রিয়াকশন পেয়েছিল যেখানে হাইড্রোজেন নিকেল ক্যাটালিস্ট ইউজ করা হচ্ছে। হাইড্রোজেন গ্যাস উইথ প্যালাডিয়াম ক্যাটালিস্ট, হাইড্রোজেন গ্যাস উইথ প্লাটিনাম ক্যাটালিস্ট, হাইড্রোজেন গ্যাস উইথ নিকেল ক্যাটালিস্ট, রিডাকশনের জন্য, হাইড্রোজেনেশনের জন্য, রাইট? অ্যালকিন রিডাকশন হবে, অ্যালকাইন রিডাকশন হবে, মনে পড়েছে? সেইখানে কি ওই মেটালটা হচ্ছে সলভেন্ট, তার মধ্যে হাইড্রোজেন গ্যাসটা ডিজলভ হয়ে আছে থ্রু অ্যাডজর্পশন, নট অ্যাবজর্পশন। অ্যাডজর্পশন মানে সারফেসে ডিজলভ হয়ে আছে, সেটা হচ্ছে এই যে সলিউশন অফ হাইড্রোজেন ইন প্যালাডিয়াম, প্লাটিনাম আর নিকেল, এই ধরনের ট্রানজিশন মেটাল যেগুলো আছে সেই ট্রানজিশন মেটালের মধ্যে যদি হাইড্রোজেন ডিজলভ হয়ে থাকে, যেটা কেন ইউজ হচ্ছে এজ এ ক্যাটালিস্ট ফর রিডাকশন অফ অ্যালকিন অর অ্যালকাইন্স টু অ্যালকেনস, সেটা হতে পারে এক্সাম্পল একটা। আচ্ছা সলিডের মধ্যে লিকুইড, সলিডের মধ্যে লিকুইড হচ্ছে অ্যামালগাম গুলো, সোডিয়াম অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম। অ্যামালগাম মানে যার মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে মার্কিউরি, তাকে বলে অ্যামালগাম। তাহলে মার্কিউরি আছে অ্যাজ আ লিকুইড সলভেন্ট, তার মধ্যে সোডিয়াম আছে, জিঙ্ক আছে অ্যাজ সলিড সলিউট। অ্যামালগাম গুলো হতে পারে এক্সাম্পল। সলিডের মধ্যে সলিড অ্যালয়েজ,
একটা সলিডের মধ্যে অন্য সলিড ডিজলভ হয়ে আছে। আর যদিও বা ডিজলভটা যখন হয়েছিল তখন তারা কিন্তু মেল্টিং স্টেটে ছিল, তখন তারা লিকুইড স্টেটে ছিল, মল্টেন অবস্থায় ছিল, তখনই তারা মিক্সড হয়েছিল, কিন্তু মিক্সড হওয়ার পরে ফাইনালি তো সলিড ইন সলিডই হয়ে গেছে না। আলটিমেটলি দিস আর দ্য কাইন্ড অফ এক্সাম্পলস। ঠিক আছে, ক্লিয়ার? চলো চলে আসছি আমরা কয়েকটা কনসেন্ট্রেশন ইউনিটসে, যেগুলো অলরেডি ক্লাস 11 আমরা পড়েছি, একটু দেখে নি। মাস পার্সেন্টেজ। মাস পার্সেন্টেজ মানে এখানে কি বলা হচ্ছে? মাস পার্সেন্টেজ মানে কোন একটা কম্পোনেন্টের মাস ডিভাইডেড বাই টোটাল মাস ইনটু 100। কারেক্ট? ইয়েস অর নো? শুধু ফর্মুলা কোডটা লিখে রাখতে পারো, নোট করে রাখতে পারো। কোন একটা পার্সেন্টেজ, কোন একটা কম্পোনেন্টের মাস বাই টোটাল মাস ইনটু 100। মাস অফ দ্য কম্পোনেন্ট বাই টোটাল মাস ইনটু 100, দ্যাট ইজ মাস পার্সেন্টেজ। তাহলে বল ভলিউম পার্সেন্টেজ কি হবে? ভলিউম অফ দ্য কম্পোনেন্ট বাই টোটাল ভলিউম ইনটু 100, দ্যাট উইল বি দ্য ভলিউম পার্সেন্টেজ। ওকে, এগুলো ইজি ইজি। তো এই যে ভলিউম অফ দ্য টোটাল ভলিউম অফ দ্য কম্পোনেন্ট বাই টোটাল ভলিউম ইনটু 100 করলে আমরা ভলিউম পার্সেন্টেজ পাবো। মাস পার্সেন্টেজ হচ্ছে মাস অফ দ্য কম্পোনেন্ট বাই টোটাল মাস করলে আমরা মাস পার্সেন্টেজ পাবো। রাইট? চেঞ্জ করছি। ওকে, চল পরেরটা বলছে পার্টস পার মিলিয়ন, পিপিএম। এই ব্যাপারে আইডিয়া আছে? পিপিএম হচ্ছে, ফর এক্সাম্পল আমাকে বল, যদি আমরা বলি 100 এর মধ্যে কত পেয়েছিস, এটাকে পার্সেন্টেজ বলি, হ্যাঁ কি না? যেরকম তুই বলবি স্যার আমার এইবারে এক্সামে পার্সেন্টেজ এসছে 60% মার্কস এসছে, মানে কতর মধ্যে 60 হয়েছে, তাহলে 100 এ কত, দ্যাট ইজ কল্ড এরকম 10 টু দি পাওয়ার 6, যাকে বলে 1 মিলিয়ন, তার মধ্যে কত পিপিএম, পার্টস পার মিলিয়ন। মানে তুমি যদি নিজের মার্কস কে বাড়াতে চাও, তুমি 100 এ কত পেয়েছো? 60, তাহলে 1 লাখে কত পাবে? 10 টু দি পাওয়ার 6। 1 লাখে কত হবে যদি মার্কস ধরো 1 লাখ হতো, 10 টু দি পাওয়ার 6 হতো, তাহলে মার্কস কত হয়ে যেত? ওই 60 মার্কসটাই তখন বেড়ে গিয়ে 60,000 হয়ে যেত। রাইট? তুমি বাড়িতে রিপোর্ট করতে পারে আমি পার্সেন্টেজের আমার মার্কস বলতে ইন্টারেস্টেড নই, পার্সেন্টেজ বলে আমাকে সবসময় ডাউন করে দেওয়া হয়, আমি কম মার্কস পেয়েছি, আমি পিপিএম ইউনিটে বলবো কত আমার মার্কস, আমি 60,000 মার্কস পেয়েছি, শুনেই মনে হবে কত কত পেয়েছি। ক্লিয়ার? তো 10 টু দি পাওয়ার 6 এর মধ্যে কত, দ্যাট ইজ কল্ড ppm in 10 to the 6 কত? ঠিক আছে, সো ppm হচ্ছে মাস অফ দ্য কম্পোনেন্ট বাই টোটাল মাস ইনটু 10 টু দি পাওয়ার 6। এখানে বল ইনটু 100 করলে আমরা কি পাচ্ছিলাম? মাস পার্সেন্টেজ পাচ্ছিলাম। রাইট? ইনটু 10 টু দি পাওয়ার 6 করলে ppm, পার্টস পার মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 6। তো তোমাকে যদি $1 মিলিয়ন থাকে, রুপিতে কিছুই যায় আসে না, তো ধরো তোমার কাছে $1 মিলিয়ন আছে, সামহাও তুমি আর্ন করে নিয়েছো, কোনো একটা ভালো জায়গা প্লেসড হয়েছে, আর $1 মিলিয়ন আর্ন করেছো, তার মানে তোমার কাছে $1 লাখ আছে। $1 লাখ এখন ডলার কত করে যাচ্ছে? 92 করে যাচ্ছে, মানে রাফলি 100 ধরে চলছি, তাহলে 1 লাখ ইন্টু 100, দ্যাট মাচ মানি ইউ হ্যাভ। রাইট? ওকে, চলে আসছি পরেরটা, মোলারিটি। মোলারিটি মানে মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার ইউনিট। খেয়াল রাখতে হবে, মোলারিটি মানে হচ্ছে সলিউটের মোল বাই সলিউশনের ভলিউম ইন লিটার। যেখানে বল মোলের ফর্মুলা কি আবার? গিভেন মাস, যে মাসটা দেওয়া আছে, বাই মোলার মাস বা মলিকুলার ওয়েট করলে আমরা মোলস পেয়ে যাব। গিভেন মাস বাই মোলার মাস করলে আমরা মোলস পেয়ে যাব। মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার ইউনিট, দ্যাট উইল বি দ্য মোলারিটি। ক্লিয়ার? বল তাহলে নরমালিটি কি হবে? মোলারিটি কি আছে? নরমালিটি, আচ্ছা মোলারিটি আছে। ওকে, মোলারিটি কি হবে বল? মোলস অফ সলিউট by mass of solvent in kg, so moles of solute by mass of solvent in kg, কেজিটাকে যদি গ্রামে নিয়ে আসি তাহলে 1000 ফ্যাক্টর চলে আসে। মোলারিটি, এই ইউনিটটা অনেকবার ইউজ হবে পুরো সলিউশন চ্যাপ্টারে, অনেকবার ইউজ হবে মোলারিটি ইউনিটটা এবং মোলারিটি ইউনিটটা থ্রুআউট দ্য সলিউশন চ্যাপ্টার। তো এগুলো একটু খেয়াল রেখো, এটা হচ্ছে মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, কেজি কে গ্রামে আনলে ইনটু 1000 হয়ে যাচ্ছে। আমাকে এরপরে বলো নরমালিটি আর মোলারিটি এই দুটোর মধ্যে কোনটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট? নরমাল, সরি, মোলারিটি আর মোলালিটি, মোলালিটি আর মোলারিটি এই দুটোর মধ্যে কোনটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট? মোলারিটি। কেন মোলারিটি? ভলিউম ফ্যাক্টর আছে মোলারিটিতে, একটা ভলিউম ফ্যাক্টর আছে, ভলিউম ফ্যাক্টর টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে, তাই এইটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কিন্তু মোলারিটি দুটোই মাসের রেশিও, রাইট? এটাও মোল, এটাও মাস, সো এখানে কোনো ভলিউম ফ্যাক্টর নেই, টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোনো ফ্যাক্টর নেই, তাই এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট থাকছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে মোল ফ্র্যাকশন। আচ্ছা, আমরা নরমালিটিটাকে স্কিপ করছি মনে হচ্ছে, দেখছি নরমালিটি যদি না থাকে আলাদা করে একবার দেখে নেবো। মোল ফ্র্যাকশন কি বলবো বলো? মোলস অফ দা কম্পোনেন্ট বাই টোটাল মোল ইনটু 100, মোলস অফ দা কম্পোনেন্ট বাই টোটাল মোল ইনটু
100। এবার এখানে একটা আরেকটা আছে, সেটা হচ্ছে ধরো মোল ফ্র্যাকশন অফ সলিউট প্লাস মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট ইজ ইকুয়াল টু কত? 1। সলিউটের মোল ফ্র্যাকশন আর সলভেন্টের মোল ফ্র্যাকশনের সামেশনটা আবার 1 হবে, যেখানে এটা কিন্তু x নয়, দিস ইজ কল্ড কাই, CHI, গ্রিক লেটার কাই। ওকে, তাহলে মোল ফ্র্যাকশন অফ সলিউট প্লাস মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, যেখানে সলিউটের মোল ফ্র্যাকশন কি? সলিউটের মোল বাই টোটাল মোল ইনটু 100। 100টা করলে পার্সেন্টেজ হয়ে যাবে সলিউটের মোল বাই টোটাল মোল বেসিক্যালি। সলভেন্টের মোল ফ্র্যাকশন কি? সলভেন্টের মোল বাই টোটাল মোল। তো সলিউটের মোল কত? সলিউটের মোল বাই টোটাল মোল, তাহলে সলিউটের মোল ফ্র্যাকশন। সলভেন্টের মোল বাই টোটাল মোল, তাহলে সলভেন্টের মোল ফ্র্যাকশন। দুটো মোল ফ্র্যাকশনের সামেশন 1। এই 1টা প্রুফ করতে পারবে কেউ? প্রুফ হবে 1 কেমন করে হচ্ছে, প্রুফটা হবে। তো চলো একবার প্রুফ করে নি, মানে এই ছোট ছোট জায়গাগুলো দেখতে লাগবে। তো ধরলাম সলিউট NA মোল প্রেজেন্ট আছে কোন একটা সলিউশনে, সলভেন্ট NB মোল প্রেজেন্ট আছে কোন একটা সলিউশনে, কারেক্ট? দিয়ে এরা মিক্স হয়েছে, মিক্স হয়ে তৈরি করেছে সলিউশন। তাহলে সলিউশনের টোটাল মোল কত? সলিউশনের মধ্যে প্রেজেন্ট আছে NA মোল সলিউট আর NB মোল সলভেন্ট, দ্যাট ইজ টোটাল মোল এটা প্রেজেন্ট আছে। তাহলে সলিউটের মোল ফ্র্যাকশন কত হবে বল? সলিউটের মোল ফ্র্যাকশন হবে হচ্ছে সলিউটের মোল বাই টোটাল মোল। আচ্ছা, সলভেন্টের মোল ফ্র্যাকশন কত হবে? সলভেন্টের মোল বাই টোটাল মোল। তাহলে সলিউটের মোল ফ্র্যাকশন প্লাস সলভেন্টের মোল ফ্র্যাকশন, এই তোমরা কি করছো? ক্লিয়ার? সলিউটের মোল ফ্র্যাকশন বেরিয়েছে আমাদের Na বাই Na প্লাস Nb, সলভেন্টের মোল ফ্র্যাকশন বেরিয়েছে Nb বাই Na প্লাস Nb, দুজনকে অ্যাড করলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কেটে কেটে গিয়ে 1 দাঁড়াচ্ছে। তো সলিউটের তাহলে যে কোনো এক জনেরটা জানা থাকলে অন্য জনেরটা আমরা 1 মাইনাস করে আরামসে বের করতে পারবো। যে কোনো এক জনেরটা জানা থাকলে 1 মাইনাস করে আমরা অন্য জনেরটা বের করতে পারবো। এই ফর্মুলাটা ইউজ হবে আমাদের যখন রাউলস ল শুরু করবো সেইখানে। রাউলস লতে এই ফর্মুলাটা অনেকবার করে ইউজ হচ্ছে, ঠিক আছে? যেখানে একজনের মোল ফ্র্যাকশন জানা থাকলে অন্যজনের মোল ফ্র্যাকশনটা আমরা বের করে নিতে পারবো বাই 1 মাইনাস দাদা, ঠিক? ওকে, মোল ফ্র্যাকশন। আচ্ছা, নরমালিটিটা মনে হয় এখানে লেখা নেই, চলো আমরা দেখে নিই একটু নরমালিটি। আগের দিন মনে হয় একটু করেছিলাম তাই না? ইকুইভ্যালেন্ট ওয়েট কি করেছিলাম আগের দিন? ইকুইভ্যালেন্ট ওয়েটটা করেছিলাম, ঠিক আছে? এখানে একবার দেখে নিই। তো নরমালিটি, নরমালিটির ফর্মুলা কি হবে বল ঐশী? নরমালিটির ফর্মুলা হচ্ছে না, তুক্কা চলছে, বলো অঞ্জল বলো নরমালিটির ফর্মুলা। আন্দাজে তুক্কা চলছে, পরে আসতে হবে একটু, বল তুই বল, বল তুই বল, তুইও পড়ছিস না। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট by total volume of solution in liter, number of gram equivalent by total volume of solution in liter। এবার আমাকে বলে গ্রাম ইকুইভ্যালেন্ট কেমন করে বেরোবে, কে বলবে? given mass by equivalent weight, ঠিক আছে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কেমন করে বেরোচ্ছে? given mass by equivalent weight। এবার ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলাগুলো আগের দিন ডিসকাস করেছিলাম, দেখি রমিত বলতে পারে কিনা। ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার ফর্মুলা, তাহলে লজিকটা দেখে নে কিরকম করে আমাদের নরমালিটি বেরোবে, ভালো করে বুঝে নে। আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার ফর্মুলা থেকে বের করতে হবে ইকুইভ্যালেন্ট ওয়েট গুলো, তারপরে গিভেন মাসকে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ডিভাইড করলে বেরোবে গ্রাম ইকুইভ্যালেন্ট, তারপরে গ্রাম ইকুইভ্যালেন্ট কে সলিউশনের ভলিউম দিয়ে ডিভাইড করলে বেরোবে হচ্ছে নরমালিটি। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। গ্রাম ইকুইভ্যালেন্ট পাওয়ার জন্য গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট পাওয়ার জন্য কিছু ফর্মুলা এখন আমরা দেখতে চলেছি। সো রমেশকে দিয়ে শুরু করছি। কোন একটা অ্যাটম বা আয়ন যদি হয় তাহলে তার ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে?
অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি করলে আমরা কোন একটা অ্যাটম বা কোন একটা আয়নের জন্য আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট পাবো। ক্লিয়ার? তো ফর এক্সাম্পল Fe2+, Fe2+ এর কত দাঁড়াবে বল তাহলে? Fe2+ এর অ্যাটমিক ওয়েট কত? 56 বাই ভ্যালেন্সি কত? 2। কিন্তু যদি Fe3+ হয় বাই 3, কারণ হচ্ছে ভ্যালেন্সি এখন চেঞ্জ হয়ে গেছে। নাম্বার 2, কোন পলিঅ্যাটমিক আয়ন যদি হয়, পলিঅ্যাটমিক আয়নের একটা এক্সাম্পল অনায়া, পলিঅ্যাটমিক আয়ন H3O+, ওকে, আর কিছু ইজি এক্সাম্পল কার্বনেট, সালফেট, নাইট্রেট, অল আর পলিঅ্যাটমিক আয়নস। পলিঅ্যাটমিক আয়নস এর জন্য হবে হচ্ছে ওদের মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি। ঠিক? তাহলে দেখি বলো এটা অনায়ের জন্য CO3 কত হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট? তাড়াতাড়ি CO3 ইকুইভ্যালেন্ট ওয়েট কত দাঁড়াচ্ছে? বলো বলো কত? 60/2 30, 60/2 30, কারণ মলিকুলার ওয়েট বেরোবে 60। মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে জানা আছে তো? বেশি জানা আছে তো? তাহলে মলিকুলার ওয়েট কত? 60 ডিভাইডেড বাই ভ্যালেন্সি বা চার্জ যেটাই আছে না কেন 2, দ্যাট ইজ 30 আসবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে পলিঅ্যাটমিক আয়নের জন্য। সালফেট যদি হতো কত হবে বলো মুখে মুখে? সালফেট এরকম করে সালফেট ক্যালকুলেট করে 32+64, ওইটা আমি না, তুমি যেটা আমি ক্যালকুলেট করছো ওইটা আমি একজন যেই অ্যাসপিরেন্ট 3টে এমসিকিউ সলভ করে বেরিয়ে গেছে। 32+64 আর যোগ করে যাচ্ছি এখনো। কেমন করে ক্যালকুলেট করে বলো? SO4 কুইকলি। H2SO4 কত? 98, কটা বেরিয়ে যাবে? 32+64 করবে না 98 - 2 করবে? মাথায় ঢুকেছে? এই ক্যালকুলেশন আসতে হবে, নাহলে এক্সাম হলে পিছিয়ে পড়বে টাইম। ক্লিয়ার? তাহলে H2SO4 কত? H2SO4 98, তাহলে SO4 কত? 96, দুটো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে তো 96 ডিভাইডেড বাই কত হবে তাহলে? 48। SO4 হবে 48। কুইকলি আসতে হবে এই জিনিসগুলোতে, তবে গিয়ে তুমি কারণ ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে যদি তোমাকে খাতা পেন চালাতে হয় তাহলে অ্যাকচুয়াল প্রবলেমটা করতে তো অনেক টাইম লাগবে না। ইকুইভ্যালেন্ট ওয়েট এই ক্যালকুলেশন গুলো একটু চেষ্টা করতে হবে মেন্টালি করে নিতে, যাতে তুমি এক্সাম হলে যেই পয়েন্টে যখন এক্সাম হয়ে যাচ্ছ তুমি, বা বোর্ডেও যখন এমসিকিউ এক্সাম দিচ্ছ, এমসিকিউ কোশ্চেন ফেস করছো, মানে এটা তাড়াতাড়ি করতে পারো। এমসিকিউ এর জন্য তো আমাকে আর দেখাতে হচ্ছে না করে, আমাদের মনে মনে করতে হবে না। ওই মনে মনে করতে যদি টাইম বেরিয়ে যায়, কোশ্চেন পেপার এবারে যেমন একটা পেপার লেংদি ছিল, অনেকগুলো করে সেট হয়, এখন একটা সেট লেংদি ছিল আইএসসি, লেংদি সেটটা কেমন করে অ্যাপ্রোচ করবে? তাকে তো এই ক্যালকুলেশন গুলো একটু মেন্টালি করতে হবে না। নাহলে এমসিকিউতে বেশিরভাগ হচ্ছে কি, এমসিকিউতে এত টাইম গেছে সাবজেক্টিভ কোশ্চেন্স এর আনসার লিখতে অনেকেই পিছিয়ে পড়েছে একটা পার্টিকুলার সেট যেটা কিনা লেংদি ছিল। বাই চান্স যদি লেংদি পেপার পড়ে যায় তখন তো তুমি পিছিয়ে পড়বে, তো যাতে না হয় এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ওকে, তো এইভাবে মুখে মুখে ক্যালকুলেট করার চেষ্টা করবে, মনে মনে ক্যালকুলেট করার চেষ্টা করবে যাতে কেমন করে হয়ে যায় পলিঅ্যাটমিক আয়ন। ওকে, নেক্সট চলে আসছি আমরা 3 নাম্বার। কোন একজন অ্যাসিড বল তার ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কি হবে? সো কল্ড এন ফ্যাক্টরটা কি সেটা বুঝে নে, শুধু এন ফ্যাক্টরের মতন রাফলি মেমোরাইজ করবি না, কারণ এক্সাম হলে টুইস্ট করবে, সেখানে এন ফ্যাক্টর টার্মটাই থাকবে না, বুঝতেই পারবি না কোনটা এন ফ্যাক্টর অ্যাকচুয়ালি। সো এন ফ্যাক্টর কোন টার্মটা সেটা বুঝে নে এখান থেকে। অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট বল। ভেরি গুড। সো অ্যাসিডের মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই এটাই হচ্ছে এন ফ্যাক্টর, যেটা কিনা অ্যাসিডের জন্য বলছে বেসিসিটি, যে বেসিসিটি ইজ ইকুয়াল টু কি? নাম্বার অফ H প্লাস আয়ন্স, যতগুলো H প্লাস আয়ন আসছে সেটাই হচ্ছে তার বেসিসিটি। তাহলে কুইকলি বল, ইন 5 সেকেন্ডস আনসার চাই, 5 সেকেন্ডস। H2SO4 তাড়াতাড়ি, একটাই আনসার পেয়েছি 49। H2SO4 কত? 98, কতগুলো H প্লাস আছে? দুটো, 98/2। কোন একটা বেস বলো ইসি, তাহলে বেসের জন্য কি হবে? ভেরি গুড। অ্যাসিডি মানে কি হবে? অ্যাসিডি হলে র্যান্টাক খেতে হবে না? অ্যাসিডি হলে পেটে প্রবলেম হবে না? ডিফারেন্ট অ্যাসিডিটি, কিডিং, সেটা ডিফারেন্ট অ্যাসিডিটি বেসিক্যালি। অ্যাসিডি মানে কি তাহলে দাঁড়াচ্ছে? নাম্বার অফ OH মাইনাস আয়ন। আমরা বলি না অ্যাসিডিটি হয়েছে, জেলুসিল খাও, ডাইজিন খাও, র্যান্টাক খাও,
সেই অ্যাসিডিটি আর এই অ্যাসিডিটি কি সেম তাহলে? সেটাই তোর সাথে মজা করছিলাম একটু। এনিওয়ে, সো তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? এটা হচ্ছে আমাদের, তাহলে বল বুদ্ধি করে, MgOH হোল 2 কত হবে তাড়াতাড়ি? MgOH হোল 2 10 সেকেন্ডস, 29 এসছে, 10 সেকেন্ডস, 23, তাড়াতাড়ি, 21, বেশি, তিনটে আনসার আছে, 29, 23, 21, তুমি বলো। এমজির কত বল? এমজির অ্যাটমিক রেট কত? 24, এমজি 24, 29, তুই কত ধরেছিলি এমজি কে? দূর, তুই তোর অ্যাটমিক নাম্বার। এমজি কত? একটু ওয়েট কর ওই ঘরে। এমজি কত তাহলে? এমজি কত রে? 29, তাই তো। এমজি হচ্ছে 24, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 16 প্লাস 1 কত? 17, 17 ইনটু 2 কত? 34, 34 প্লাস 24 কত? 58। এবারে কতগুলো OH আছে? দুটো, তাহলে 58/2 কত হচ্ছে? 29। ঠিক আছে, যতগুলো OH মাইনাস আছে। তো এই ক্যালকুলেশন সাথে চেষ্টা করতে হবে, তোমাকে প্র্যাকটিস করানোর মাধ্যমে এটাই চেষ্টা করতে চাইছি যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল গ্রিপে আসতে পারো। খুব তাড়াতাড়ি মেন্টাল ক্যালকুলেশন করে দাও। সুক্রোজের মলিকুলার ওয়েট C12H22O11, খাতা পেন ছাড়া আরামিত, খাতা পেন নেওয়া যাবে না। C12H22O11, খাতা পেন ছাড়া ট্রাই করো। মেন্টাল ম্যাথ মনে মনে করো, মেন্টাল ম্যাথে করো, ট্রিক্স ইউজ করার চেষ্টা করো। সবসময় যোগ বিয়োগ গুণ ভাগ এরকম মিনিমাম টুকু খাতা পেনে লেখো। C12H22O11, একজনের থেকে আনসার পেয়েছি, কারেক্ট কিনা আমরা দেখতে হবে। ইয়েস, 342 ঐশী, 342 পারফেক্ট। তাহলে এই ক্যালকুলেশন গুলোতে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করতে হবে। C6H12O6 গ্লুকোজ, C6H12O6 গ্লুকোজ, C6H12O6 গ্লুকোজ, C6H12O6 গ্লুকোজ 180। আর কেউ? 180, 180 পারফেক্ট। ইউরিয়া CONH2 হোল 2, CO মানে কোবাল্ট নয় কিন্তু, CO কার্বন অক্সিজেন, CONH2 হোল 2 ইউরিয়া। NaOH, NaCl, ফিফটি নয়, ক্লিয়ার। বেনজিন C6H6 কুইক। যে যে কম্পাউন্ড গুলো তোমাকে ডিসকাস করলাম এগুলো বারবার করে কোয়েশ্চেন্সে উঠেছে, এই চেষ্টা করে এদের মলিকুলার ওয়েটকে মেমোরাইজ করে নিতে, যাতে বারবার রিপিট করতে না। সুক্রোজ কত? 342, গ্লুকোজ কত? 180, NaCl কত? 58.5, NaOH কত? 40, বেনজিন কত? 78। আর এটা কি করলাম? যেরকম H2SO4 তোমাদের করে করে প্র্যাকটিস হয়ে মুখস্থ হয়ে গেছে 98, ইউরিয়া 60,
এইগুলো বারবার সলিউশন চ্যাপ্টারে নিউমেরিক্যালি এই কম্পাউন্ড গুলো ওঠে, চেষ্টা করো ওই ক্যালকুলেশন টাইমটাও যাতে সেভ হয়ে যায়। ঠিক, ওকে। নেক্সট চলে আসছি, কোন যদি সল্ট হয়, সল্টের জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট হবে হচ্ছে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ক্যাটায়নিক চার্জ। মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ক্যাটায়নিক চার্জ। একদম একদম, আমরা যে কোনো একটা চার্জকে নিয়ে চলছি, দুটোকে মিক্স করা যাবে না, টোটাল ক্যাটায়নিক চার্জ বা টোটাল অ্যানায়নিক চার্জ। মলিকুলার ওয়েট বাই টোটাল ক্যাটায়নিক বা টোটাল অ্যানায়নিক চার্জ করলে আমরা সল্টের জন্য পাবো। চলো একটা এক্সাম্পল দেখে নি, বল Al2SO4 হোল 3 এর কত হবে হচ্ছে তোমার মলিকুলার ওয়েট, এই সরি মানে ইকুইভ্যালেন্ট ওয়েট। Al2SO4 হোল 3 বলো, 342/6, এর আগের দিনকে মনে হয় করে গেছে, ওই জন্য মুখস্থ রেখে দিয়েছে। সো Al2SO4 হোল 3 দেখবে 342 আসবে। এবার বলো টোটাল ক্যাটায়নিক চার্জ কত হবে এখানে। ক্যাটায়নটা কে আছে বল, হু ইজ দ্য ক্যাটায়ন? Al চার্জ উইথ চার্জ Al প্লাস 3 কতগুলো আছে, তো টোটাল ক্যাটায়নিক চার্জ কত? ক্লিয়ার? সো মলিকুলার ওয়েট বেরোবে 342 ডিভাইডেড বাই 3 নয় কিন্তু 6, কারণ টোটাল ক্যাটায়নিক চার্জ হচ্ছে এখানে 6, কারণ প্লাস 3 করে দুটো অ্যালুমিনিয়াম আছে, সো টোটাল ক্যাটায়নিক চার্জ হচ্ছে 6। তো সে ক্লিয়ার, মাথায় ঢুকেছে? তাহলে এগুলো হয়ে গেল আমাদের, কি হয়ে গেল, ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন। ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে পারলে আমরা কি ক্যালকুলেট করতে পারবো? গ্রাম ইকুইভ্যালেন্ট, কারণ গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট করলে আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট পাবো, আর গ্রাম ইকুইভ্যালেন্ট বাই টোটাল ভলিউম অফ সলিউশন করলে নরমালিটি পাওয়া যাবে। ক্লিয়ার? বেশ, চলো আর কি আছে দেখি। এখানে একটা সামারি করে দেওয়া আছে, স্কিপ করে যাচ্ছি আমরা। ওকে, চলে আসছে সলিবিলিটি বলতে কি বোঝায়। হোয়াট ডু ইউ মিন বাই সলিবিলিটি? dissolved in a particular amount of solvent, ঠিক আছে? সো বেসিক্যালি 100 গ্রামের মধ্যে, 100 গ্রাম কোন একটা সলভেন্টের মধ্যে যতটা ডিসলভ হতে পারে ম্যাক্সিমাম টু মেক আ স্যাচুরেটেড সলিউশন, তাকে বলা হচ্ছে সলিবিলিটি। যেরকম ফর এক্সাম্পল বললো NaCl এর সলিবিলিটি 36, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? NaCl এর সলিবিলিটি 36 এর মানে কি? স্পেসিফিক মানে কত গ্রাম সলভেন্ট আছে? সলভেন্ট 100 গ্রাম সলভেন্ট, অলওয়েজ 100 গ্রাম সলভেন্ট ফিক্সড। 100 গ্রাম সলভেন্ট দ্যাট ইজ ওয়াটার আছে, তার মধ্যে ম্যাক্সিমাম কত গ্রাম NaCl ডিসলভ হতে পারে, দিয়ে কি রকম সলিউশন তৈরি করবে? হোমোজিনিয়াস তো এমনি, আনস্যাচুরেটেড হলে সেটাও তো হোমোজিনিয়াসই, স্যাচুরেটেড সলিউশন তৈরি করবে, মানে আর ডিসলভ হওয়া পসিবল হবে না। ক্লিয়ার? তাহলে তিনটে ক্রাইটেরিয়া সলিবিলিটির জন্য। সলভেন্টের মাসটা কত? 100 গ্রাম, তার মধ্যে ম্যাক্সিমাম ডিসলভ হবে সলিউটটা যত গ্রাম, এবং তার ফলে কি সলিউশন তৈরি হবে? স্যাচুরেটেড সলিউশন তৈরি হবে, সেই ভ্যালুটাকে বলা হচ্ছে সলিবিলিটি। তো এই হচ্ছে আমাদের সলিউশন তৈরি হচ্ছে, এবং সলিবিলিটি মানে হচ্ছে 100 গ্রাম যদি হয়, সরি 100 গ্রাম যদি হয় সলভেন্ট, তাহলে তার মধ্যে যত গ্রাম, যদি ধরলাম x গ্রাম সলিউট ম্যাক্সিমাম ডিসলভ হচ্ছে, দিয়ে বেসিক্যালি স্যাচুরেটেড সলিউশন তৈরি করছে, ঠিক আছে? তখন ওই x গ্রামকে বলা হবে ওর সলিবিলিটি। x নাম্বারটাকে বলা হবে, গ্রাম কথাটা লেখা হবে না, x কে বলা হবে ওর সলিবিলিটি। 100 গ্রাম সলভেন্টের মধ্যে যত গ্রাম সলিউট ডিসলভ হয়ে স্যাচুরেটেড সলিউশন তৈরি করছে, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকলে আবার চেঞ্জ হতে শুরু করে দেবে, তো সেই ভ্যালুটাকে বলা হবে সলিবিলিটি। ক্লিয়ার? সলিউশন তিন রকম হতে পারে, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে সেখানে আরো সলিউট ডিসলভ হওয়া পসিবল কি পসিবল নয়, আরো সলিউট ডিসলভ হতে পারবে, অর্থাৎ ম্যাক্সিমাম ক্যাপাসিটি রিচ হয়েছে না এখনো রিচ হয়নি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি এখনো রিচ হয়নি, আরো সলিউট ডিসলভ হতে পারবে, আমরা তখন বলবো আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড কখন? যখন আর ডিসলভ হতে পারবে না। এবার আমাকে বলো ইকুইলিব্রিয়াম কখন এস্টাবলিশড হয়? স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড, কোনখানে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়? মানে এই তিনটে সিচুয়েশনের মধ্যে ইকুইলিব্রিয়াম কোন সিচুয়েশনটা, কোন স্টেটটাকে আমরা ইকুইলিব্রিয়াম স্টেট বলবো? স্যাচুরেটেড স্টেটটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট। যখন স্যাচুরেটেড হয়ে গেছে তখন আর সলিউট ডিসলভ হচ্ছে না, এর মানে কি সলিউটের ডিসলিউশন প্রসেসটা থেমে গেছে? আর সলিউট ডিসলভ হচ্ছে স্যাচুরেটেডে, এর মানে কি সলিউট সত্যি সত্যি আর ডিসলভ হচ্ছে না? ডিসলভ হচ্ছে, কিন্তু যতটা অ্যামাউন্টে ডিসলভ হচ্ছে অতটা অ্যামাউন্ট আবার প্রেসিপিটেট হয়ে বেরিয়ে চলে আসছে, এই ডাইনামিসিটি চলতে থাকছে। ইকুইলিব্রিয়ামে আমরা পড়েছিলাম প্রসেসটা কখনো থেমে যায় না, অ্যাপারেন্টলি মনে হয় চিনি আর গুলছে না, কি করে বুঝি? নিচে পড়ে আছে,
এন্ড বলি উপরের সলিউশনটা তখন স্যাচুরেটেড। কিন্তু সত্যি সত্যি কি চিনি গুলছে না? চিনি গুলছে। যদি চিনিগুলোর গায়ে জার্সি নাম্বার থাকতো দেখতে পেতাম, হ্যাঁ যে জার্সি নাম্বারটা নিচে পড়ে আছে সে কিছুক্ষণের মধ্যে গুলে গেল, আর যে গুলে ছিল সে বেরিয়ে চলে এলো। অর্থাৎ ডাইনামিক ওয়েতে যখন rate of forward reaction there is a dissolution and rate of backward reaction there is a precipitation, এই dissolution precipitation equal amount এ চলছে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে আর যেন নতুন করে কোনো চিনি ডিসলভ হচ্ছে না, এবং আমরা তখন বলছি ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেছে, সলিউশনটাকে বলছি স্যাচুরেটেড। ক্লিয়ার? তাহলে বুদ্ধি করে বল, আনস্যাচুরেটেড সলিউশনে কোন প্রসেসটা মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কোনটা বেশি বেশি করে চলছে? ফরওয়ার্ডটা বেশি বেশি করে চলছে, ওখানে বেশি বেশি করে ডিসলভ হওয়ার টেন্ডেন্সি আছে, এখনো কম কম করে প্রেসিপিটেট হয়ে বেরিয়ে আসছে। তাহলে এই সিচুয়েশনে কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হচ্ছে। ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হচ্ছে মানে এইখানে কিন্তু দুটো প্রসেসই চলছে, অর্থাৎ নিচে পড়ে থাকা চিনিগুলো ডিসলভ হচ্ছে, আবার ডিসলভ হয়ে থাকা চিনিগুলো আবার প্রেসিপিটেট হয়ে বেরিয়ে চলে আসছে। এই ডাইনামিসিটি কিন্তু চলতে থাকছে এখানে, আর তাই নতুন করে কিছু ডিসলভ হওয়া পসিবল না, যা ডিসলভ হয়েছে সেটা বেরিয়ে আসবে, আর নতুন কিছু ডিসলভ হবে, এক্সট্রা করে কিছু ডিসলভ হওয়া পসিবল নয়, তাই বলছি স্যাচুরেটেড। এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি অ্যাচিভড, এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এখন অ্যাচিভড হয়নি, তাই বলছি আনস্যাচুরেটেড। সো এখানে হচ্ছে সলিউট এখনো আরো ডিসলভ হবে, সলিউট ডিসলিউশন কন্টিনিউ হতে পারে, সলিউট ডিসলিউশন পসিবল, তাই বলছি এটাকে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড সলিউট ম্যাক্সিমাম এটা গিভেন টেম্পারেচার, আর তাহলে সুপার স্যাচুরেটেড বেশি হয়ে আছে সামহাও। এটা কি খুব একটা নর্মাল কেস না, এটা অ্যাবনর্মাল কেস, যা ম্যাক্সিমাম ক্যাপাসিটি তার থেকে বেশি হয়ে আছে। ঠিক আছে, তোমার যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি লাগেজ ক্যারি করা তার থেকে বেশি লাগেজ ক্যারি করে তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, ট্রেকিং এ যাচ্ছ, তো সামহাও সুপার স্যাচুরেটটা হচ্ছে সলিউট এক্সেস আছে। সলিউট এক্সেস আছে, ঠিক আছে। তাহলে এখানে সলিউট এখনো হবে, এখানে সলিউট ম্যাক্সিমাম হয়ে গেছে, এখানে সলিউট এক্সেসে আছে। চলে আসছি এই ফ্যাক্টরটা, আমাদের এই ফ্যাক্টরগুলো আমাদের সিলেবাসে খুব একটা নেই, জাস্ট বলে রাখছি কারণ কম্পিটিটিভকে অ্যাপ্রোচ করতে সুবিধা হয় বলে, এগুলো আমাদের সিলেবাসে খুব একটা নেই। দু রকমের আমাদের সিলেবাস অনুযায়ী, সবকিছু মিলিয়ে আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের সলভেন্টটা কেমন, লিকুইড না সলিড না গ্যাস, সিলেবাস অনুযায়ী আমরা কেমন সলভেন্ট নিয়ে স্টাডি করছি, লিকুইড সলভেন্ট। লিকুইড সলভেন্টের দুই রকমের সলিউট নিয়ে একটু স্টাডি আছে। এক রকমের সলিড হচ্ছে সলিড 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 মানে সুগার, সল্ট এটসেট্রা। তো এরা দুটো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে সলিউট আর সলভেন্টের নেচার কেমন তার উপরে ডিপেন্ড করে সলিবিলিটি বেশি হবে না কম হবে, আর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার। নেচারের ফ্যাক্টরটা প্রথমে ডিসকাস করেন, টেম্পারেচারটা পরে গ্রাফ দেখবো আমরা। সো এই নেচার ফ্যাক্টরটা কেমন, ফর এক্সাম্পল এইখানে যে থিওরিটা বলা হয় সেই থিওরিটার নাম হচ্ছে লাইক প্রেফারস লাইক, লাইক প্রেফারস লাইক, এটা হচ্ছে থিওরিটার নাম। এর কথাটার মানেটা কি সংক্ষেপে একটু বুঝিয়ে দিই। ফর এক্সাম্পল বল, জল পোলার সলভেন্ট না নন পোলার সলভেন্ট? পোলার সলভেন্ট। NaCl, NaCl আয়নিক না কোভ্যালেন্ট? পোলার সলভেন্টে চার্জ থাকে না থাকে না? চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, চার্জের সেপারেশন থাকে। আয়নিক কম্পাউন্ডেও চার্জের সেপারেশন থাকে, সো দে আর লাইক ইন নেচার। তাই পোলার সলভেন্টে কে ডিসলভ হবে? আয়নিক কম্পাউন্ড গুলো বা পোলার কম্পাউন্ড গুলো, যেরকম HCl, HCl কিন্তু আয়নিক নয় বাট ওটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে যারা পোলার সলভেন্ট যদি পোলার হয়, যার মধ্যে চার্জের সেপারেশন আছে, তাহলে তার মধ্যে সেই সলিউট গুলো ডিসলভ হবে যারা পোলার ইন নেচার বা যাদের মধ্যে চার্জের সেপারেশন আছে, আয়নিক বা পোলার ইন নেচার। সলভেন্ট যদি নন পোলার হয়, যেরকম বেনজিন, তার মধ্যে কে ডিসলভ হবে তাহলে? মেবি অর্গানিক কম্পাউন্ড গুলো যারা নন পোলার। তাহলে সলভেন্ট পোলার হলে তার মধ্যে পোলার সলভেন্ট ডিসলভ হবে, সলভেন্ট নন পোলার হলে তার মধ্যে নন পোলার সলভেন্ট ডিসলভ হবে। দিস ইজ কল্ড লাইক প্রেফারস লাইক। সলভেন্ট আর সলিউটের নেচার উপর ডিপেন্ড করবে যে কে কার মধ্যে ডিসলভ হবে। কুইকলি বল তাহলে, ক্লোরোফর্ম কোথায় ডিসলভ হবে, বা ক্লোরোফর্মে কে ডিসলভ হবে? অর্গানিক গুলো না ইনঅর্গানিক গুলো? অর্গানিক গুলোই মোস্টলি ক্লোরোফর্মে ডিসলভ হবে, রাইট? অর্গানিক যত সলভেন্ট আছে, অর্গানিক যত কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ড গুলোর চান্সেস থাকবে তারা ক্লোরোফর্মে ডিসলভ হয়ে যায়। সো ক্লোরোফর্ম হচ্ছে একটা গুড অর্গানিক সলভেন্ট। অ্যাসিটোন একটা গুড অর্গানিক সলভেন্ট। ফর এক্সাম্পল বাড়িতে নেল পলিশ কে কে পরে? নেল পলিশ পরিস টুকটাক আছে বাড়িতে? নেল পলিশ ওঠানোর জন্য কি ইউজ করা হয়? একটা নেল পলিশ রিমুভার ইউজ করা হয়, ওই নেল পলিশ রিমুভারটা হচ্ছে অ্যাসিটোন। এবার নেল পলিশের মধ্যে যে কম্পোনেন্টটা থাকে সেটা একটা অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক বলে সেটা নেলের সঙ্গে স্টিকি হয়ে যায়। তাহলে এই অর্গানিক কম্পাউন্ডটাকে ডিসলভ করে তোলার জন্য যেটা ইউজ করা হচ্ছে সেটাও একটা অর্গানিক সলভেন্ট ইউজ করা হচ্ছে।
মার্কার দিয়ে যখন আমরা বোর্ডে লিখি সেটাকে ভালো করে যদি মুছে মুছে তুলে দিতে হয় তাহলে এগেন অর্গানিক সলভেন্ট অ্যালকোহল বা অ্যাসিটন এদেরকে ইউজ করতে হবে, কারণ মার্কারের যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে জাইলিন, ওটা একটা অর্গানিক কম্পাউন্ড এগেন। তাহলে অর্গানিক কম্পাউন্ডকে রিজলভ করে তোলার জন্য অর্গানিক সলভেন্ট লাগছে, ইনঅর্গানিক হলে ইনঅর্গানিক দিয়ে কাজ হয়ে যেত। তাই পোলারকে ডিজলভ হয় পোলারের মধ্যে, নন পোলার ডিজলভ হয় নন পোলারের মধ্যে। দিস ইজ কল্ড লাইক প্রেফার্স লাইক। টেম্পারেচার ইউজুয়ালি বল টেম্পারেচার বাড়লে সলিড দের সলিবিলিটি বাড়বে না কমবে? সলিড দের সলিবিলিটি বাড়বে ইউজুয়ালি। অর্থাৎ নুন চিনির জল বানিয়েছো, গরম করেছো, আর একটু নুন হয়তো ডিজলভ হয়ে যাবে, আর একটু চিনি হয়তো ডিজলভ হয়ে যাবে। অর্থাৎ সলিড দের সলিবিলিটি টেম্পারেচার বাড়লে বাড়ে। একটা গ্রাফের থ্রু দিয়ে আমরা পুরো ব্যাপারটা দেখে নেবো। দিস ইজ কল্ড দ্য সলিবিলিটি কার্ভ। ঠিক আছে, সলিবিলিটি কার্ভে দেখতে পাচ্ছি এদিকে টেম্পারেচার আছে, এদিকে সলিবিলিটি আছে, এদিকে সলিবিলিটি, এদিকে আছে টেম্পারেচার। সো যে কোনো একটাকে চুজ কর, যে কোনো একটা কম্পাউন্ডের নাম চুজ কর, আমরা চেক করব। NaCl, NaCl টা আছে, NaCl বাদ দিয়ে, NaCl একটি এক্সেপশন আছে, NaCl বাদ দিয়ে KNO3 ফাইন, দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু KNO3 কোথায়, KNO3 দেখে নাও যাক। সো দেখতে পাওয়া যায় টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত শার্পলি সলিবিলিটি বেড়ে গেছে। টেম্পারেচার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে KNO3 এর গ্রাফ যদি দেখা যায়, টেম্পারেচার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত শার্পলি এর সলিবিলিটি বেড়ে গেছে। তুই একটা চুজ কর। কে কোথায় সেটা, KClO3 দেখতে পাওয়া যাচ্ছে ক্লিয়ারলি টেম্পারেচার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর সলিবিলিটি ইনক্রিজ হয়েছে। NaCl এর কেসটা কি, ওর হচ্ছে টেম্পারেচার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সলিবিলিটিতে খুব স্লাইট ইনক্রিজ আছে, যেটা প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে। ইনক্রিজ হয় বাট খুবই স্লাইট ইনক্রিজ হয়, যেহেতু খুবই অল্প ইনক্রিজ হয় অলমোস্ট ধরে নেওয়া হয় যে NaCl এর জন্য সলিবিলিটিতে কোনো চেঞ্জ নেই উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। বাট বাকিদের ক্ষেত্রে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বাড়ছে। বলো, কারণ হচ্ছে NaCl শুরুতেই ম্যাক্সিমামটা ডিজলভ হয়ে যায়। টেম্পারেচার বাড়া বা কমার উপরে ডিপেন্ড করে না, ও শুরুতেই যখন এনি র্যান্ডম টেম্পারেচারে ও ম্যাক্সিমামটাই ডিজলভ হয়ে যেতে পারে। আয়নিক কম্পাউন্ড বলে যেহেতু খুব দারুণ আয়নাইজেশন হয়ে যায়, সেই কারণে একদম শুরুতে ম্যাক্সিমামটা ও ডিজলভ হয়ে যায়। ঠিক আছে, তাই আলাদা করে টেম্পারেচার বাড়িয়ে ওকে মোটিভেট করার কিছু নেই, ও শুরুতেই অটো মোটিভেটেড থাকে, প্রথমেই সবটা ডিজলভ হয়ে যায় যতটা ম্যাক্সিমাম হতে পারে। হ্যাঁ, তারপরেও টেম্পারেচার বাড়লে একটু একটু নো ডাউট সলিবিলিটি বাড়ে, কিন্তু সেটা খুবই নেগলিজেবল, বাকিদের মতন চোখে পড়ে না। স্লাইটলি বেড়েছে যদি দেখিস গ্রাফটাকে ভালো করে। গ্রাফটা দেখ, এখানে শুরু হয়েছিল, এখানে কিন্তু দেখ এই লাইনটাকে টাচ করে গেছে অলমোস্ট, রাইট? এইখান থেকে শুরু হয়েছে, লাইনটাকে টাচ করেনি, বাট লাইনটাকে টাচ করেনি, কিন্তু এখানে লাইনটাকে টাচ করে গেছে। সো স্লাইট সলিবিলিটি বেড়েছে, কিন্তু সেটা খুবই নেগলিজেবল। তাই NaCl এর জন্য স্লাইট সলিবিলিটি ইনক্রিজ হয় উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, বাট আদারওয়াইজ বেশিরভাগদের ক্ষেত্রে সলিডদের জন্য তাহলে কি হলো, টেম্পারেচার বাড়লে কি হলো, টেম্পারেচার বাড়লে সলিডদের সলিবিলিটি কি হচ্ছে বল, সলিবিলিটি ইনক্রিজ করছে। কারোর বেশি ইনক্রিজ করছে, কারোর কম ইনক্রিজ করছে, ডিপেন্ডিং অন আদার ফ্যাক্টর, কিন্তু ইনক্রিজ করছে। ঠিক আছে, আচ্ছা এই সলিড গুলো কিন্তু মেনলি কেমন সলিড, এই সলিড গুলো মেনলি হচ্ছে আয়নিক সলিড, আয়নিক কম্পাউন্ড। কোভ্যালেন্ট হলে একটু ডিফারেন্ট দেখতে পাওয়া যায় সিনারিও কখনো কখনো, বাট মোস্টলি এরা আয়নিক কম্পাউন্ড। তো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে টেম্পারেচার বাড়লে সলিবিলিটি কি হচ্ছে, বাড়ছে। এবার বল গ্যাসের ক্ষেত্রে কি হবে, টেম্পারেচার বাড়লে কি হবে, সলিবিলিটি কমে যাবে, কারণ গ্যাসের ক্ষেত্রে যত টেম্পারেচার বাড়বে ডিজলভড গ্যাস গুলো এসকেপ করে যেতে চাইবে, তাই আরো সলিবিলিটি কমে যাবে। ক্লিয়ার? তাই গ্যাসের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়। সো গ্যাসের ফ্যাক্টর গুলো দেখে নি। একটা তো ফ্যাক্টর থাকবে হচ্ছে নেচার, যে কেমন ধরনের নেচার। যদি পোলার গ্যাস হয়, একটা পোলার গ্যাসের নাম বল, পোলার গ্যাসিয়াস মলিকুল। SO2 পোলার, ওকে। SO2 জলে ডিজলভ হয়, শিওর? SO2 এই থিওরি পরে লাগাবে, আগে প্র্যাকটিক্যাল যা পড়েছিস তার নলেজের বেসিসে বল। SO2 পোলার কি নন পোলার? পোলার। SO2 জলে ডিজলভ হয় কি হয় না? কি তৈরি করে জলে ডিজলভ হয়? H2SO3 সালফিউরাস অ্যাসিড, অ্যাসিড জেনের কম্পোনেন্ট এগুলো। একটা পোলার গ্যাস, কার্বন ডাইঅক্সাইড নন পোলারে পাগলা, ওকে হাই প্রেসার দিতে লাগে তবে কি ওর ডিজলভ হবে। অ্যামোনিয়া, ভেরি গুড। অ্যামোনিয়া হতে পারে একটা পোলার গ্যাস। আর একটা পোলার গ্যাস, একটা পোলার গ্যাস, আর একটা পোলার গ্যাস, খুব কমন।
অ্যামোনিয়া হয়েছে, SO2 হয়েছে, আর একটা পোলার গ্যাস চাইছি। ইনফ্যাক্ট একটা দুটো পোলার গ্যাস আছে যেগুলো খুব কমন পোলার গ্যাস, আমরা পড়েছি তাদের ব্যাপারে। NO2, ওকে, NO2 ডিজলভ হয়ে কি তৈরি করবে? নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, HNO2, HNO3, ওকে, আর একটা লাস্ট ওয়ান, SO2 হয়েছে, NO2 হয়েছে, অ্যামোনিয়া হয়েছে, আর একটা পোলার গ্যাস চাইছি। SO2, NO2, অ্যামোনিয়া, আর একটা পোলার গ্যাস, HCl, হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড, HCl, এরা সবাই ওয়াটারে ডিজলভ হয় কি হয় না? হিউজ অ্যামাউন্টে ওয়াটারে ডিজলভ হয়। অ্যামোনিয়াতে হিউজ অ্যামাউন্টে ওয়াটারে ডিজলভ হয়, HCl ডিজলভ হয়, NO2 ডিজলভ হয়, SO2 ডিজলভ হয়, সকলে হিউজ অ্যামাউন্টে ওয়াটারে ডিজলভ হচ্ছে, বিকজ ওয়াটার ইজ আ পোলার সলভেন্ট। সো পোলার সলভেন্ট, পোলার সলিউট ডিজলভ হয়ে যাচ্ছে। তো যেগুলো পোলার গ্যাস, সেই সমস্ত পোলার গ্যাসগুলো ডিজলভ হয়ে যাচ্ছে হচ্ছে পোলার সলভেন্টে, পোলার সলভেন্ট ওয়াটারের মধ্যে। ফর এক্সাম্পল পোলার গ্যাস কি কি হতে পারে? অ্যামোনিয়া হতে পারে, HCl হতে পারে, হাই সলিবিলিটি এদের ওয়াটারের মধ্যে। ঠিক আছে, CO2 কিন্তু পোলার নয়, CO2 নন পোলার। তাই যখন সোডা ওয়াটারে বটল বানানো হয়, ওখানে CO2 এমনি এমনি এই ভাই দিয়েছি জল একটু ডিজলভ হয়ে যেত, হবে না, প্রেসার দিতে হবে, তবে গিয়ে ডিজলভ হবে। হেনরিজ লতে এক্ষুনি দেখবো সেটা। ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে? তাহলে পোলার গ্যাস গুলো হচ্ছে পোলার সলভেন্ট, ওয়াটারে ইজিলি ডিজলভ হচ্ছে। নন পোলার গ্যাস হলে সেটা ওয়াটারে ডিজলভ হবে না, মেবি অর্গানিক সলভেন্টে ডিজলভ হলেও হতে পারে, নন পোলার সলভেন্টে ডিজলভ হলেও হতে পারে। টেম্পারেচার, টেম্পারেচার উপরে কেমন করে ডিপেন্ডেন্ট? টেম্পারেচার বাড়লে কি হয় বল? এখানে কিন্তু সলিবিলিটি কমে যাবে। টেম্পারেচার বাড়লে সলিবিলিটি, কেন? কারণ টেম্পারেচার বাড়লে গ্যাসগুলো কাইনেটিক এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়লে ওরা কি আর থাকতে চাইবে? না, ওরা এসকেপ করতে চাইবে। এসকেপ করতে চাইলে তো সলিবিলিটি কমে গেল, রাইট? তো টেম্পারেচার বাড়লে সলিবিলিটি কমে যাচ্ছে। ক্লিয়ার? গ্যাসের জন্য, সলিডদের জন্য কিন্তু উল্টো ছিল, সলিবিলিটি ওদের জন্য বেড়ে গেছিল, গ্যাসের জন্য কমে গেল। 3 নাম্বার, এই প্রেসার ফ্যাক্টরটা ছিল সলিডদের জন্য, যে প্রেসার বাড়িয়ে বেশি বেশি করে নুনকে ডিজলভ করা হচ্ছে, বেশি বেশি করে চিনি ডিজলভ করা হচ্ছে, এই ফ্যাক্টরটা ছিল না। সলিডদের জন্য প্রেসার ফ্যাক্টর কিন্তু ছিল না, কিন্তু গ্যাসের জন্য একটা ফ্যাক্টর আছে। কি ফ্যাক্টর? প্রেসার ফ্যাক্টর। ছবিটা দেওয়া আছে, ছবিটা দেখে বল প্রেসার বাড়লে সলিবিলিটি কি হওয়া উচিত? ক্লিয়ারলি মাথায় চাপ দিচ্ছে, ভেতরে ঢুকে যাবে। সো প্রেসার যদি বাড়ে তাহলে সলিবিলিটি বেড়ে যাওয়ার কথা। প্রেসার যদি বাড়ে তাহলে সলিবিলিটি বেড়ে যাওয়ার কথা। এবার এই প্রেসার বাড়লে সলিবিলিটি বাড়বে, এর উপরেই তৈরি হচ্ছে হেনরিজ ল। প্রেসার বাড়লে যে সলিবিলিটি বাড়বে, এবং সেই ফ্যাক্টরকে ইউজ করে যে আমাদের তৈরি হচ্ছে সোডা ওয়াটারের বোতল, এটাই হচ্ছে হেনরিজ ল শুরুয়াত। ঠিক আছে, তো এই সলিউশন চ্যাপ্টারটাকে আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের একটু ইন্ট্রোডাকশন চলছিল। কমফোর্টেবল কিনা বলো পুরো সলিউশন নিয়ে? হোপফুলি কারো কোথাও ডাউট থাকার কথা নেই, এগুলো মোটামুটি একদম বেসিক লেভেলের জিনিসপত্র ছিল। তাও যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে আমাকে বলতে পারো, বা আদারওয়াইজ আমরা মুভ করি। পুরো চ্যাপ্টারটাকে 4টে কেসে ডিভাইড করা হয়েছে, বইতে এইভাবে নেই, বাট আমরা আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার জন্য এইভাবেই পড়বো। তারপরে বইটা পড়লে তখন ট্যালি করতে সুবিধা হবে। সো 4টে কেস আগে ডিসকাস করে নিই অ্যাপারেন্টলি, তারপর একটা কেসে ঢুকবো। কেস নাম্বার 1 হচ্ছে হেনরিজ ল, যেখানে ডিসকাস করা হচ্ছে একটা লিকুইড সলভেন্টে গ্যাসের সলিবিলিটি কেমন। কোন সলভেন্ট? লিকুইড, তার মধ্যে কিসের সলিবিলিটি? গ্যাসের। এটা হচ্ছে কি ল? হেনরিজ ল। আচ্ছা, সেকেন্ড যে কেসটা আছে সেটা হচ্ছে রাউলটস ল। রাউলটস লতে কি ডিসকাস করা হবে? রাউলটস লতে ডিসকাস করা হবে একটা ভোলাটাইল লিকুইড সলভেন্ট, কিরকম? ভোলাটাইল লিকুইড সলভেন্ট, তার মধ্যে একটা ভোলাটাইল লিকুইড সলিউট, তার সলিবিলিটি। 4টে এক্সাম্পল। ভোলাটাইল লিকুইড সলভেন্টের মধ্যে ভোলাটাইল লিকুইড সলিউট, দুজনেই লিকুইড দুজনেই ভোলাটাইল, এরকম একটা এক্সাম্পল সলিউশন। আরে একটাই তো নাম বলছিস তুই। একজন ভোলাটাইল লিকুইড সলিউট, অন্যজন ভোলাটাইল লিকুইড সলভেন্ট, দুজনেই লিকুইড দুজনেই ভোলাটাইল, এরকম দুজনের মিক্সচার, এরকম দুজনের সলিউশন। সেখানে কেস 2 রাউলটস ল অ্যাপ্লিকেবল হবে, একজনের মধ্যে অন্যজনের সলিবিলিটি কেমন, এরকম একটা সলিউশনের এক্সাম্পল চাইছি। একটু আগে তো তোরা হাসাহাসি করছিলি সেই নিয়ে, এখন আউট হয়ে গেছিস কেন? একটা ভোলাটাইল সলিউটের নাম বল, ভোলাটাইল সলভেন্ট। অ্যালকোহল আর ওয়াটার। এখানে থাকবে না, উড়ে যাবে। ভোলাটাইল নয়,
কি রে, ওয়াটার ভোলাটাইল নয়? এতদিন ধরে ছোটবেলা থেকে জল খাচ্ছি, সেটা ওয়াটারটা ভোলাটাইল কিনা সেটাই জানা নেই। অবভিয়াসলি লেস ভোলাটাইল বাট ভোলাটাইল। রুম টেম্পারেচারে যে ইভাপোরেট করে যায় সেই ভোলাটাইল। এটা রুম টেম্পারেচারে ইভাপোরেট করবে কি করবে না? নাকি এখানে তুমি এখন আগুন লাগাবে? করবে? টাইম লাগবে, কারণ অ্যাসিটন ভোলাটাইল, অ্যালকোহল ভোলাটাইল, ওরা তাড়াতাড়ি করে যায়। ওয়াটারেও টাইম নেয়, বাট করবে কি করবে না? রুম টেম্পারেচারে। তাহলে ওয়াটার হচ্ছে একটা ভোলাটাইল সলভেন্ট, অ্যালকোহল হচ্ছে একটা ভোলাটাইল সলিউট। তাহলে ভোলাটাইল লিকুইড সলভেন্ট ওয়াটার, তার মধ্যে ভোলাটাইল লিকুইড সলভেন্ট ভোলাটাইল লিকুইড সলিউট অ্যালকোহলের সলিবিলিটি কেমন হবে? দ্যাট ইজ ইন কেস 2 রাউলস ল। ঠিক। কেস 3 তে থাকবে হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টিজ। যে কোয়ালিটেটিভ প্রপার্টিজে থাকবে হচ্ছে সলভেন্ট হচ্ছে লিকুইড এন্ড ভোলাটাইল, বাট সলিউট হচ্ছে সলিড এন্ড নন ভোলাটাইল। এক্সাম্পল, নন ভোলাটাইল সলিড সলিউট in a volatile liquid solvent. এই solubility that is the colligative properties। ওখানে চারটে কেস আছে, ফার্দার চারটে colligative property আছে, কিন্তু colligative property গুলোতে ডিসকাস করা হচ্ছে যে solubility নিয়ে, that is solubility of non volatile solid solute in a volatile liquid solvent, simple sugar water salt water। দেখুন, যখন টেকনিক্যাল নামে চলে যাচ্ছি তখন নামটা কত কনফিউজিং হয়ে যাচ্ছে, কিন্তু যখন এক্সাম্পল দিচ্ছি তখন মনে হচ্ছে এক্সাম্পলটা খুব ইজি। টেকনিক্যালি যখন বলছি ওয়াটার কেমন, ভোলাটাইল লিকুইড সলভেন্ট। সুগার কেমন, নন ভোলাটাইল সলিড সলিউট। ক্লিয়ার? সেটা হচ্ছে, এবং সেখানে চারটে কোয়ালিটেটিভ প্রপার্টি আছে, সেই চারটে কোয়ালিটেটিভ প্রপার্টি নিয়ে ডিসকাস করব। কেস 3 এটা হচ্ছে রাউলসের ল এর ডেভিয়েশন, এন্ড কেস 4 আছে একটা ভ্যান টপ ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আছে। এই যা কিছু কোয়ালিটেটিভ প্রপার্টি ডিসকাশন করা হবে সেখানে আবার কিছু মডিফিকেশনস এর প্রয়োজন হয়ে যায়, কারণ ডিজলভ হওয়ার পরে কেউ আবার আয়নাইজ করে যায়। আয়নিক কম্পাউন্ড গুলো ডিজলভ হওয়ার পরে কেউ আবার অ্যাসোসিয়েটেড হয়ে যায় হাইড্রোজেন বন্ডিং এর থ্রুতে, ডাইমার ট্রাইমার এসব তৈরি করে। তাই সিম্পল যে ডিজলভ হয়ে গেল চুপচাপ তা আবার হয় না। ডিজলভ হলো, তারপর আবার আয়নাইজ করে গেল, ডিজলভ হলো, তারপর আবার জুড়ে গেল, অ্যাসোসিয়েশন হয়ে গেল। সেইগুলোকে আবার ডিল করার জন্য ভ্যান টপ ফ্যাক্টর আসবে। সো দিস ইজ দ্য 4 কেসেস অফ সলিউশন চ্যাপ্টার। আজকে আমরা কেস 1 টাকে ফিনিশ করানোর চেষ্টা করছি, দ্যাট ইজ হেনরিজ ল। ঠিক, যাক হেনরিজ লতে, হেনরিজ ল কি বলছে দেখো। তো কুইকলি বলো, সিস্টেমটা ওপেন না ক্লোজড? ছবি দেখো এন্ড বলো, সিস্টেমটা ওপেন না ক্লোজ? ক্লোজ সিস্টেম। আরে পিস্টন আছে যে, ঠিক আছে, সো ক্লোজ সিস্টেম। ঠিক, ক্লোজ সিস্টেমটাতে ভালো করে দেখো দুটো রিজিয়ন আছে। কি কি রিজিয়ন ভালো করে দেখে নাও। এই রিজিয়নটা হচ্ছে বেসিক্যালি, এখানে আছে হচ্ছে একটা সলভেন্ট, লিকুইড সলভেন্ট, যেটা আমরা একটু আগে বললাম। হেনরিজ লটা কি কেস? সলিবিলিটি অফ গ্যাসিয়াস সলিউট ইন লিকুইড সলভেন্ট। সো এটা হচ্ছে আমাদের লিকুইড সলভেন্ট। লিকুইড সলভেন্ট এর মধ্যে গ্যাস দেয়া হয়েছে, ক্লোজ সিস্টেমের মধ্যে এখানে গ্যাসিয়াস সলিউট আছে। সিস্টেম আছে ক্লোজড, এখানে আছে গ্যাস, গ্যাসিয়াস সলিউট আর লিকুইড সলভেন্ট। সলিউট হচ্ছে গ্যাসিয়াস, সলভেন্ট হচ্ছে লিকুইড। এদের মধ্যে এখন একটা সলিউশন তৈরি হয়েছে, সো গ্যাসগুলো ডিজলভ হয়ে গেছে। গ্যাস মলিকুল যা ছিল সেগুলো ডিজলভ হয়ে গেছে, লিকুইড সলভেন্টের মধ্যে গ্যাসটা অ্যাড করা হয়েছে এবং তার ফলে একটা সলিউশন তৈরি হয়েছে যেখানে গ্যাসটা ডিজলভ হয়ে গেছে। ক্লিয়ার এই অবধি? এবারে যখন নরমালি ডিজলভ হয়ে আছে, এই অবস্থাতে দুটো ফেজ তৈরি হয়েছে। ফেজ দুটোকে কি বলা হচ্ছে ভালো করে দেখে নাও। এই যে ফেজটা তৈরি হয়েছে যেখানে কিনা সলিউশনটা আছে, গ্যাস মলিকুল গুলো ডিজলভড আছে এবং সলিউশনটা আছে, এই ফেজটাকে বলা হচ্ছে সলিউশন ফেজ। সলিউশন ফেজের মধ্যে কি কি আছে তাহলে? সলিউশন ফেজের মধ্যে গ্যাস মলিকুলটা ডিজলভড আছে ইন আ লিকুইড সলভেন্ট। এই যে রিজিয়নটা, প্রেসার যদিও বেড়ে গেছে, দেখানোর জায়গা পাওয়া যাচ্ছে না, এই রিজিয়নটাকে বলা হচ্ছে গ্যাসিয়াস ফেজ, কারণ এখানে গ্যাসগুলো প্রেজেন্ট আছে। গ্যাসিয়াস ফেজ বলা হচ্ছে এই রিজিয়নটাকে। এবং এইটা কোথায়? এটা হচ্ছে এমটি স্পেসে আছে। এমটি স্পেস মানে সলিউশনের উপরে একটা খালি জায়গা আছে, সেই খালি জায়গার মধ্যে, ফর এক্সাম্পল এটা যদি সলিউশন হয়, সলিউশনের উপরে একটুখানি খালি জায়গা আছে কিনা, এই খালি জায়গাতে কোনো একটা গ্যাস মলিকুল স্টোরড আছে। ক্লোজ সিস্টেম, এটা সলিউশন, সলিউশনের মধ্যেও গ্যাস ডিজলভ আছে আর ওই গ্যাসটাই এই খালি জায়গাতেও প্রেজেন্ট আছে। তাহলে বলো হেনরিজ ল অ্যাপ্লিকেবল হতে গেলে এমটি স্পেসটা থাকা জরুরি কি জরুরি না? কারণ হেনরিজ ল অ্যাপ্লিকেবল হতে গেলে এই এমটি স্পেসটা থাকতে হবে, এখানে কিনা কিছু গ্যাস মলিকুল প্রেজেন্ট থাকবে। বাকি গ্যাস মলিকুল কোথায় থাকবে?
সলিউশনের মধ্যে। এবারে তুই লজিক লাগে, হিন্দি এসব ভুলে যা, কমন সেন্স লাগা, একদম সিম্পল। সিস্টেমটা কেমন, ক্লোজ না ওপেন? ক্লোজ সিস্টেম। এইখানে একটু ফাঁকা জায়গা আছে, হ্যাঁ কি না? এই ফাঁকা জায়গা ধর ঠেসে 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 কোনো একটা গ্যাসকে ঢুকিয়েছিস, তাহলে ওই গ্যাসগুলোর কাছে কি অপশন আছে, বেরোতে পারবে? তাহলে অপশন কি? ডিজলভ হবে, কারণ বেরোনোর জায়গা নেই। এইখানে এইটুকু জায়গা থাকতেও আবার কষ্ট হচ্ছে, তো কি অপশন চুজ করবে? তাহলে এই এমটি স্পেসে যদি গ্যাসের প্রেসার বাড়ানো হয়, তাহলে ওই গ্যাসের সলিবিলিটি বাড়ে না কমে? দ্যাট ইজ দ্য হেনরিজ ল। এমটি স্পেসে যদি গ্যাসের প্রেসার বাড়িয়ে দেওয়া হয়, যাওয়ার কোনো জায়গা নেই, ঢাকনা বন্ধ আছে, চেপে চেপে আর কতক্ষণ থাকবে? বলবে সেদিকে জলে ডুব মারি। সিম্পল ব্যাপার, কারণ ঠেসে দিয়েছো না, অল্প স্বল্প তো দাওনি, গাদা গাদা চেপে দিয়ে ঢুকিয়ে দিয়েছো ওখানে গ্যাস। তাহলে যখন এখানে অনেক গ্যাস ঢুকে গেছে, বেরোনোর জায়গা পাচ্ছে না, তো জলেই গিয়ে বাঁচার চেষ্টা করছে, ডিজলভ হয়ে যাচ্ছে। তাহলে প্রেসার বাড়লে সলিবিলিটি। আচ্ছা, তাহলে গ্যাসগুলোর মোল বা মোল ফ্র্যাকশন কি হবে, বাড়বে না কমবে সলিউশনের মধ্যে? সলিবিলিটি যদি বাড়ছে, তাহলে সলিউশনের মধ্যে গ্যাসগুলোর মোল ফ্র্যাকশন বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। বেশি বেশি করে সলভেল হচ্ছে মানে বেশি বেশি করে মোল ঢুকছে, মানে তাদের মোল ফ্র্যাকশনও বাড়ছে। তাহলে হেনরিজ ল বলছে সলিউশনের উপরে এমটি স্পেসে যদি গ্যাসের প্রেসার বাড়ানো হয়, তাহলে সলিউশনের মধ্যে গ্যাসের সলিবিলিটি বা মোল ফ্র্যাকশন বাড়বে। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য হেনরিজ ল। সলিবিলিটি তাহলে প্রেসার অফ দ্য গ্যাসের সঙ্গে প্রপোর্শনাল থাকছে, এবং এটা হচ্ছে জেনারেল টার্ম। হেনরিজ ল কি বলছে ভালো করে দেখো, বলছে পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস, কোন গ্যাস? সলিউট। কোথায় বাড়ানো হচ্ছে? এমটি স্পেস রিজিয়নটাতে, সলিউশনের মধ্যে না, সলিউশনের উপরে থাকা যে এমটি স্পেস রিজিয়নটা, ওই এমটি স্পেস রিজিয়নে যদি পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস বাড়ানো হয়, তাহলে সলিউশনের মধ্যে ওই গ্যাসের মোল ফ্র্যাকশন বা সলিবিলিটি বাড়ে। এখান থেকে একটা কনস্ট্যান্ট আসবে, প্রপোর্শনালিটি উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটাকে বলা হয় হেনরি কনস্ট্যান্ট। H is called Henry constant. ক্লিয়ার? তাহলে কুইকলি বল, এটা তোকে জিজ্ঞেস করছি প্রাঞ্জল, এই পি গ্যাসটা কি মিন করছে? কার? তোর নাম? গ্যাসটা কোথায় আছে? একদম ঠিক, এমটি স্পেসে। এমটি স্পেসে থাকা গ্যাসের পার্শিয়াল প্রেসার হচ্ছে পি গ্যাস। প্রাঞ্জল তুই বল, রমিত বল, কাই গ্যাসটা কি মিন করছে? কোথায়? সলিউশনের মধ্যে, দুটো আলাদা লোকেশন। ক্লিয়ার? ঐশী বলে এটার লোকেশন কোথায়? এই পার্শিয়াল প্রেসারের লোকেশন কোথায়? গ্যাসিয়াস স্পেসে, সলিউশনের উপরের এমটি স্পেসে। আর এই মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাসের লোকেশন কোথায়? সলিউশনের মধ্যে। সো এইখানে হচ্ছে পার্শিয়াল প্রেসারটা, এইখানে হচ্ছে কাইটা। পার্শিয়াল প্রেসার বাড়বে তো মোল ফ্র্যাকশন বাড়বে, পার্শিয়াল প্রেসার বাড়লে। তাহলে বুদ্ধি করে বল, যদি গ্যাসের সলিবিলিটি বাড়াতে হয়, সলিউশনে গ্যাসের সলিবিলিটি বাড়াতে হবে, তাহলে সলিউশনের উপরে এমটি স্পেসে গ্যাসের প্রেসার কি করতে হবে? এবারে বলো, এতদূর ক্লিয়ার? অ্যাপ্লিকেশনে যাই, তাহলে লেখা হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, একটা কাজ করবে, চেষ্টা করবে এই ছবিগুলোকে একটু ড্র করে রাখতে, যদি বা বোর্ড ওয়ার্কে পেয়ে যাবে, যদি ক্লাসের মধ্যে টাইম পাও, ছবিটা একটু পারলে রাফলি ড্র করে নিও। আপাতত আজকে মুভ করছি। অ্যাপ্লিকেশন হচ্ছে সোডা ওয়াটার বটল, কোল্ড ড্রিঙ্ক যা কিছু পান করছো, তো কোল্ড ড্রিঙ্কের বটলের উপরে একটুখানি জায়গা ফাঁকা থাকে কিনা? পুরো কোল্ড ড্রিঙ্কটা ভরে দেয়? তো কোল্ড ড্রিঙ্কের পারপাস কি বলো, কেন আমরা পান করি? ওয়াই ডু উই ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক? কিসটার জন্য? মানে এই ঝাঁঝটার জন্য, টেস্ট ব্যাপারটা, আর তো কোনো কারণ নেই না। বলা হয় এটা ওটা সেটা, যারা কি আগে জিত। কিন্তু কেন পান করছি আমরা কোল্ড ড্রিঙ্ক বা সোডা ওয়াটার? জাস্ট ফর দ্যাট টেস্ট, ঝাঁঝালো টেস্টটা। ওই ঝাঁঝটা আসবে কেমন করে? অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বেশি ডিজলভ করলে ঝাঁঝ আসবে, ইয়েস অর নো? তাহলে আমার টার্গেট কি? এই রিজিয়নে কার্বন ডাই অক্সাইডের সলিবিলিটি বাড়াতে হবে না কমাতে হবে? তাহলে হাই সলিবিলিটি করতে হবে CO2 মলিকুলে, হ্যাঁ কিনা বল? CO2 মলিকুলের সলিবিলিটি বাড়াতে হবে না কমাতে হবে? CO2 মলিকুলের সলিবিলিটিকে অনেক বাড়াতে হবে এখানে। আচ্ছা, সলিবিলিটিকে যদি এখানে বাড়াতে হয়, তাহলে এমটি স্পেসে কি করতে হবে? CO2 মলিকুলের প্রেসারও বাড়াতে হবে। বল। অনলাইন ক্লাস এখনো স্টার্ট হয়নি? না, হয়নি এখনো। হ্যাঁ, হয়নি এখনো। কে বলছে গো?
অ্যাপ্রক্স 12টা তো বাজে, এই 12:10-15 থেকে শুরু করছে। তো হাই প্রেসার অফ CO2 ওখানে হলে তবেই এখানে হাই সলিবিলিটি হবে, হ্যাঁ কি না? তাহলে এখানে যদি হাই সলিবিলিটি হতে হয় এখানে হাই প্রেসার হতে হবে, এখানে হাই প্রেসার হলে এখানে হাই সলিবিলিটি হবে, ক্লিয়ার? ভাইসি ভার্সা, এটাই হচ্ছে হেনরিজ ল। তাহলে এবার বল আমাকে বুদ্ধি করে, যদি ঢাকনাটা খুলে দেওয়া হয়, ওপেনিং দ্য বটল, ঢাকনা খুললে বুদ্ধি করে বল এখানে প্রেসার থাকছে না কমে যাচ্ছে? মানে ফ্লো চার্ট বানিয়ে নি একটা, ঢাকনা খুললে কি কি হচ্ছে? প্রেসার ফল করছে। প্রেসার যদি ফল করে তাহলে সলিবিলিটি কি হবে? প্রেসার ফল করছে তো সলিবিলিটিও ফল করছে। সলিবিলিটি ফল করলে যত গ্যাস এখানে ঠেসে ঠেসে ঢুকে গেছিল ওখানে থাকার জায়গা পায়নি, ভেবেছে জলের মধ্যে গেলে আরাম পাওয়া যাবে, দিয়ে ঢুকে গেছে। তারা কি করতে চাইবে? এসকেপ করতে চাইবে। আরে ঢাকনা খুলে গেছে, পালা 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 পালা, যেরকম হয় আর কি। সো এসকেপিং। আচ্ছা, এই এমটি স্পেসের গ্যাসগুলো থাকবে না, এরা এসকেপ করতে চাইবে? ওরা তো এসকেপ করেই গেছে বলে প্রেসারটা কমেছে। ওদের দেখে আবার সলিউশনের মধ্যে থাকে গ্যাসগুলো এসকেপ করতে চাইবে। তাহলে এসকেপিং অফ ডিজলভড গ্যাস, উপরেরটা তো বেরিয়ে গেছে, ওরা তো আগে পালিয়েছে। সলিউশনের মধ্যে গ্যাসগুলো বলছে সাঁতরে ফেরো তাড়াতাড়ি, উপরে দরজা খুলেছে। প্রেসার কমছে, সলিবিলিটি কমছে, তার মানে ডিজলভড গ্যাস এবার এসকেপ করতে চাইছে। ডিজলভড গ্যাস এসকেপ করতে চাইলে সলিউশনের মধ্যে দিয়ে যদি এসকেপ করে বাবল তৈরি হবে কিনা? বাবেলও তৈরি হবে, ফিজও তৈরি হবে। আর সলিউশন থেকে এসকেপ করতে চাইছে, বাবেলও তৈরি হবে আর ফিজও তৈরি হবে। কেন ফিজ হয়? ক্লিয়ার? এটা তো ঢাকনা খুললে কেন ফিজ হয়? ক্লিয়ার? চেকিং করলে ফিজ কেন হয়? চেকিং করলে ফিজ হয় কিনা? শ্যাম্পেন যখন চেকিং করা হচ্ছে মাউন্টেনের মতন, একদম মানে ফাউন্টেনের মতন, মাউন্টেন বলছি, ফাউন্টেনের মতন ফিজ হয়ে যায়। কেন? শেকিং করলে কি হয়? তখন তো ঢাকনা খুলিনি আগে। শেকিং করলে আরো ফিজ আরো বেড়ে যাচ্ছে ফাউন্টেনের মতন। হ্যাঁ, তো শেকিং করলে এত আরো বেশি হয়ে যাচ্ছে। কেন? ঢাকনা খুললে তো এমনি একটু ফিজ হচ্ছে, দেখতে পাচ্ছি কেন হচ্ছে, কিন্তু শেকিং করে ঢাকনা খুললে আরো বেশি বেশি করে ফিজ কেন হচ্ছে? যখন ঢাকনা খুলেছি বল এখানে কি একদম প্রেসার নেই না একটু একটু রয়ে গেছে? দু চারটা রয়ে গেছে, এক্সট্রা প্রেসারটা বেরিয়ে গেছে, এক্সট্রা প্রেসার বেরিয়ে যাওয়ার জন্য এক্সট্রা ডিজলভ গ্যাসও বেরোতে চাইছে। যখন শেকিং করছি, ভালো করে দেখবি, শেকিং যখন হলো তখন এই সলিউশনটা এইখানে থাকা গ্যাসটাকে ফোর্সফুলি ডিজলভ করে নিল, হ্যাঁ কি না? শেকিং যেই হলো, সলিউশনটা এমটি স্পেসে থাকা গ্যাসকে ফোর্সফুলি ডিজলভ করলো। তাহলে এখানে আরেক গ্যাস আছে, জিরো গ্যাস হয়ে গেছে। দুবার তিনবার শেক করো, এখানে গ্যাসকে ফোর্সফুলি ডিজলভ করে নেওয়া হয়েছে, ইয়েস অর নো? তাহলে এখানে এখন গ্যাস আছে না, গ্যাসের প্রেসার জিরো। তাহলে এবার জিরো প্রেসার মানে প্রেসার নেই, তাহলে সলিবিলিটি তো না থাকার কথা। তাহলে এবারে যদি ঢাকনা খোলা হয় সব দৌড় মারবে, কারণ এখানে প্রেসারই আর নেই। চেকিং দু তিনবার চেকিং করে এখানে থাকা এক্সট্রা ডিজলভ গ্যাসটাকে, মানে এখানে থাকা হাই প্রেসার গ্যাসটাকেও ডিজলভ করে নিয়েছি ফোর্সফুলি। একে তো এখানে এমনি চাপের মধ্যে ছিল তারা, তাদেরকে আরো টেনে নিয়ে বলেছি জলে ডুবে মর এবার। এই অবস্থায় ঢাকনা খুলেছি, তখন দেখতেই পাবে তারা দৌড়বে, এখন ফাউন্টেন তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? শেকিং করলে কেন বেশি ফিজটা হয় বলে, এই অব্দি ক্লিয়ার কিনা? আমরা আজকে এখানে ক্লাসটা কাপ করবো সবার জন্যই। হ্যাঁ, সোডা ওয়াটারও তো একই জিনিস, কোল্ড ড্রিঙ্কে শুধু অ্যাডেড কিছু ফ্লেভার থাকছে তাই এটাকে কোল্ড ড্রিঙ্ক বলছি, ফ্লেভার ছাড়া হলে সোডা ওয়াটার বলছি। সোডা ওয়াটার আর কোল্ড ড্রিঙ্কের মধ্যে ডিফারেন্স হচ্ছে একমাত্র কিছু ফ্লেভারস এর, বাকি প্রিন্সিপাল দুটোই সেম। দেখবি সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্ক এর মধ্যে যখন গরমকাল আসছে নিশ্চয়ই দু চারটে কিনবি, যখন কিনবি তখন বটলের গায়ে দেখবি ক্লিয়ারলি লেখা আছে। কখনো দেখেছিস কি বটলের গায়ে কি কি লেখা থাকে? দেখবি কোল্ড ড্রিঙ্ক খাওয়া হয়? একটুও খাওয়া হয় না, অল্প স্বল্প হয়। তো বাড়িতে আছে বটল, আছে বাড়িতে বটল, কোল্ড ড্রিঙ্ক খাওয়া হয়? হয়, একটু হয় না। বটল আছে বাড়িতে? বটলও নেই, একটা কিনে নিস এক্সপেরিমেন্টের জন্য তাহলে, বা বন্ধুর থেকে নিয়ে তোর খাওয়া হয়? কোল্ড ড্রিঙ্কের বটলের গায়ে দেখবি ক্লিয়ারলি লেখা থাকে ক্যাপ ওপেন করার 3 দিনের মধ্যে কনজিউম করতে হবে। একটা তো এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, বাট এক্সপায়ারি ডেট ছাড়া একটা মেনশন করা থাকে ক্যাপ ওপেন করার 3 দিনের মধ্যে কনজিউম করতে হবে, না হলে ওটা চিনির জল হয়ে যাবে। কেন? কারণ ক্যাপ ওপেন করে দিয়েছো মানে প্রেসার তো অলরেডি রিলিজ করে দিয়েছো, একটু একটু ডিজলভ গ্যাস হয়ে গেছে। তারপরে যে 3 দিন 4 দিন তুমি এক সপ্তাহ ধরে সেই বোতলকে জমি জমিয়ে খাচ্ছ, বারবার করে ক্যাপ খুলছো, তাতে আর প্রেসার থাকছেই না।
প্রেশার না থাকলে তো ঝাঁঝটাই চলে যাচ্ছে, কারণ কার্বন ডাইঅক্সাইড গুলো আস্তে আস্তে বেরিয়ে গেছে। আর কার্বন ডাইঅক্সাইড যদি বেরিয়ে যায় ঝাঁঝ থাকবে না, ঝাঁঝ না থাকলে চিনির জল হয়ে যাবে। তাই ক্যাপ ওপেন করার 3 দিনের মধ্যে কোল্ড ড্রিঙ্কে কনজিউম করার কথা দেখবে ক্লিয়ারলি বটলে গায়ে লেখা থাকে। ক্লিয়ার আমাদের রয়েছে। তো আজকে আমরা তাহলে এখানে আপাতত 12 এর ক্লাসটাকে ব্যাকআপ করছি, ঠিক আছে? তোমরা ওয়েট করবে। আর তুমি তো শুধু বোর্ডস এর জন্য করছো আপাতত, তাই তো? তুমি আপাতত নোটসটা নোট করে নাও, অ্যাপটাতে জয়েন করে যে অ্যাপে টোটাল রেকর্ডিং গুলো পেয়ে যাবে, ঠিক আছে? সঙ্গে বোর্ড ওয়ার্কটাও পুরোপুরি অ্যাপে অ্যাভেলেবল থাকবে, রেকর্ডিংটা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তো অ্যাপটা বাড়ি গিয়ে ডাউনলোড তো করে নিয়েছে, অ্যাপটা বাড়ি গিয়ে ওখানে জয়েন করে যাও, ঠিক আছে? ইনকেস কোনোদিন যদি অনলাইনেও ক্লাস করতে চাও, এটা শুধু কেমিস্ট্রির জন্যই বলছি, তাহলে ক্লাসটা অনলাইনেও করতে পারবে অ্যাপের থ্রু দিয়ে, কিন্তু সেক্ষেত্রে আমাকে জানাতে হবে যে স্যার আমি অনলাইনে করতে চাই, ঠিক আছে? আদারওয়াইজ সবসময় যে অ্যাপে লাইভ যাচ্ছি তা যাচ্ছি না, ঠিক আছে? অ্যাপে জাস্ট রেকর্ডটা আপলোড হয়ে যাচ্ছে। কিন্তু যদি লাইভ ক্লাসটাও অনলাইনে করে নিতে চাও, তাহলে আমাকে এর আগের দিন জানিয়ে দেবে, তাহলে লাইভ ক্লাসটা তুমি অ্যাপের থ্রু দিয়ে অনলাইনে করে নিতে পারবে, ঠিক আছে? ওকে।